নারীদের পা কেন দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে আমার জন্য? কারণ পা তো কোনো যৌন অঙ্গ নয়। তাহলে কেন বেশি অ্যাট্রাকটিভ মনে হয় সাইকোলজিক্যালি ছেলেদের? বিকজ হুম, ইট হুম। ইজ দ্য ভাবো আমি আমার আশপাশে থাকি, ঠিক আছে? আমার এই মহল্লায় থাকি। সেখানে কারোর কাছে রকেট নেই। এলন মাস্কের যে রকেট, হ্যাঁ? কারোর কাছে রকেট নেই। তো আমার ওইটা পাওয়ার জন্য তো লাফালাফিও নেই, সোজা কথা। এখন যে কোনো অন্য একটা পুরুষ হট করে এখানে যদি ওই গাড়ি নিয়ে আসে, তো আমার তখন এটা প্রেশার তৈরি হয় যে আমি না আনলে আমার কাছে সেই নারী জগৎ আসবে না, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে একটা মোরাল, আমরা যে গতানুগতিক যে ধর্মীয় ভ্যালু, যেটা আধুনিক জীবন ব্যবস্থার কারণে অনেকটাই তো এলোমেলো হয়ে গেছে আমাদের, তো ওইটার কারণে নিহিলিস্টিক একটা ক্রাইসিস তৈরি হয় আর কি। দর্শকদের নমস্কার। আজকে আমাদের সাথে নায়েমদা এবং রুদ্রদা আবার যোগদান করেছে। আজকে যে বিষয়টা, এবার থাম্বনেল দেখে কিছুটা আঁচ পেয়েছেন হয়তো, যে নিহিলিজম বা এই যে কি বলবো, যে বিষয়টা এমন যে যুক্তিবাদ একসময় মাথা চাড়া দিতে দিতে মনে হয় যেন সত্যি এ জীবনে কি, এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা যখন পেয়ে যাই তখন যেন প্রত্যেকটা জিনিসই মার্কা মারা লাগে, হ্যাঁ। এবং অবশ্যই একটু এর বাইরে কিছু জানতে ইচ্ছা করে, কিন্তু সত্যি যখন এমন কিছুর হাতে পড়ে, যেমন আমি যেমন তোমাদের সাথে প্রথম একটা বিষয় বলি, যে ওই রিচার্ড ডকিন্সের যে একটা বই আছে না, দ্য সেলফিশ জিন, হ্যাঁ? তো হিন্দিতে হয়তো আমি এটা বলেছি চ্যানেলে, বাংলায় হয়তো বলিনি, আমি মনে পড়ছে না আমার। যে ওই বইয়ের মুখবন্ধে একটা সুন্দর করে রিচার্ড ডকিন্স লিখেছিল যে আমাকে এই বইটা পড়ার পরে কিছু পাঠক পাঠিকারা ইমেল করেছে। ভালো কথা। ইমেলে বলছে কি, যে আপনি আমাদের জীবনের উদ্দেশ্য খুইয়ে দিয়েছেন। বলছে এটা কেন, কি হয়েছে, কি করেছি আমি? বলছে আপনি প্রত্যেকটা জিনিসের এমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন না, এখন আমি জীবনে যাই দেখি ওই ব্যাখ্যায় নামিয়ে আনতে পারছি। যাই দেখি, কেউ আমার দিকে হাসুক বা আমার পাশ থেকে হেঁটে যাক, একটু দূরে দিয়ে হেঁটে যাক কি কাছে দিয়ে হেঁটে যাক, আমি ঠিক ওই আপনি যে ব্যাখ্যায় বইটা লিখেছেন সবকিছুকে ওই ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করতে পেরে যাচ্ছি, এবং আমার সবকিছু এখন মার্কা মারা অর্থহীন, মানে কি বলবো, পানসে, যে কোনো ভাষায় বলি সেরকম লাগছে। তো তোমাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই নিহিলিজম বা নিহিলিজম বাংলা কি, না নাস্তিবাদ বা সর্বনাস্তিবাদ, এরকম কিছু কি? হ্যাঁ, নেইবাদ। শূন্যবাদ বলে। শূন্যবাদ, নেইবাদ, চলো একটা এরকম কিছু একটা ধরে নিচ্ছি আমরা। শূন্যবাদ বলতে আবার ওই নাগার্জুনের একটা আছে, ওইটা আবার একটু আলাদা। ওইটা আবার হুম, হুম। নিহিলিজম না, কিন্তু ওইটা থেকে একটু আলাদা। আমি তাহলে ঠিক আছে, চলো নিহিলিজম বা নেইবাদ যেটাই হোক, কোনো যুক্তি নেই বা উদ্দেশ্য নেই। তো এই বিষয়টা মানে কিভাবে আসে, প্রথম একটা জিনিস করি যে নিহিলিজম কি করে আসে। তো প্রথমে নায়েমদাকে দিয়ে শুরু করি, যে তুমি একটু বলো দর্শকদের যে নিহিলিজম বা এই নেইবাদ নাস্তিবাদ আসে কিভাবে। নিহিলিজমের, যদি আমি আমার আহ নিহিলিজমের যদি তো একটা বেশ বড় সড়ো ইতিহাস আছে, অনেকেই আর কি এই জায়গাতে আসে, কিন্তু আমি যদি ইতিহাস না ঘেটেও যদি বলি, এটা মানুষের জীবনের একটা মানে ক্রাইসিসের মোমেন্ট আর কি। যে মানুষ জন্ম হয়, ছোটকাল থেকে সে নানাভাবেই তো নানা প্রতিষ্ঠান থেকে তো সে দীক্ষিত হয়, পরিবার থেকে সে শিক্ষা পায়, তারপর তার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর রাষ্ট্র, সমাজ, তো নানা প্রভাবে সে প্রভাবিত হয়। হ্যাঁ, কিন্তু ওইগুলো তার নিজের চয়েস করা থাকে না, ওগুলো মানে আর কি তার শিখতে হয়। বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে ওটা শিখতে হবে, ওইভাবে ধীরে ধীরে সে বড় হতে থাকে। কিন্তু যখন সে নিজের মতো করে প্রশ্ন করা শুরু করে যে এটা কি, ওটা কি, এটা কিভাবে হয়, তো তখন তো তার ওই মূল্যবোধ গুলো তো ধ্বংস হয়ে যেতে থাকে। সে কোশ্চেন করা শুরু করে, সে তার ধর্মকে কোশ্চেন করে, রিলিজনকে কোশ্চেন করে, মোরাল স্ট্যান্ডার্ডকে সে কোশ্চেন করে। তারপরে নানা ধরনের সবকিছু যখন কোশ্চেন করতে আরম্ভ করে, এবং ওইগুলোর ভিতর যে একটা মেকি ব্যাপার স্যাপার আছে, ওইগুলার মূলে যখন আঘাত করতে শুরু করে, তখন তখন একটা ফেজ ক্রিয়েট হয় যে আগের যেই ধারাগুলা ছিল ওই ধারাগুলো তার ধসে পড়তে থাকে, আর মাঝখানে একটা ভয়েড ক্রিয়েট হয়। কারণ ওই যে তখন সে ওই অন্ধকারের ভিতরে পতিত হয় যে আচ্ছা, এখন যেহেতু আগে সেই পূর্ব যেই বিশ্বাসগুলো ছিল, যেগুলো সে আঁকড়ে ধরে বেঁচে ছিল, তো ওইগুলা যখন ধীরে ধীরে সে মনে করে যে না, এগুলো তো আর আমার কাছে ওরকম সেন্স মেক করতেছে না, তখন সে এই ভয়েড এর ভিতরে ধীরে 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 এন্টার করে যে এখন তাহলে কি,
আমার সামনে তাহলে কি আছে? যেহেতু সে নতুন করে কোনো কিছু বানাচ্ছেও না, তাহলে আমি আর কি করব? আমি কোন দিকে যাব? তো এই যে একটা দিকভ্রান্ত একটা অবস্থা, এই জায়গায় সে ধীরে ধীরে পতিত হইতে থাকে। তো এটা আমি নিচ্ছে পড়ার সময়, নিচ্ছে নিয়ে গিয়ে যখন আমি ভার্সিটি পড়ালেখা করলাম, তখন নিচ্ছে অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো আর কি ব্যাখ্যা করছে, যে সে তো ওই যে ক্রিশ্চিয়ান মোরাল যে ভ্যালু গুলা ছিল, হ্যাঁ, সে যে গড ইজ ডেড বললো, সে আসলে গড ইজ ডেড বলার মাধ্যমে আসলে ওই ঈশ্বরকে যে মেরে ফেলে, বিষয়টা আসলে ওই দিকে ইঙ্গিত করে নাই। ইঙ্গিতটা করছে হলো যে ঈশ্বরকে কেন্দ্র করে যেসব ভ্যালু গুলা ছিল, ক্রিশ্চিয়ান যে মোরালিটি ছিল, ওই জিনিসগুলা যে ধসে গেল, হ্যাঁ, ওই জিনিসগুলো যার আগের মতো সেন্স মেক করতেছে না মডার্নিটির কারণে, এই আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি প্রযুক্তি বলো বা প্রগতি বলো, বা আধুনিক যে জীবন ব্যবস্থা, ওইটার কারণে যে সেন্স মেক করবে না বা করতেছে না, ওইটার কারণে যে সবকিছু যে মানে আগের মতো নেই। তো এখন তাহলে টোটাল সমগ্র মানব জাতি আসলে তাহলে কোন মূল্যবোধটা আঁকড়ে ধরে বেঁচে থাকবে? সে কি এই মানে, কারণ ওই যে ক্রিশ্চিয়ান মোরাল যে ভ্যালু, ওইগুলোর ভিতর কি কি ছিল? ওইগুলোর ভিতর ছিল পরকাল ছিল, মানে পরকাল বলে একটা এই ছিল। তো এখন যদি ওই জিনিসগুলোই যদি সবকিছু ভেঙে চলে যায়, হ্যাঁ, পুরো ধর্মের যে মোরাল ভ্যালু গুলো ছিল ওইটাই যদি একদম চুরমার হয়ে যায়, তখন আসলে দেখা যায় যে মানুষ পরকালের দিকে আর ওইদিকে যাবে না, মানুষ ইহকালে মানে এক জীবন কেন্দ্রিক হয়ে যাবে, এই এই জীবনেই থাকবে সে। এই জীবনে থেকে আসলে সে কি করবে তখন? না, তখন সে একটা দিশেহারা অবস্থার ভিতরে পড়ে যাবে, আগের ওই ভ্যালু গুলো আর কাজ করবে না, তো যা মন চায় তাই করা যাবে। কারণ এইটা একটা ভয়াবহ একটা অবস্থা, এই শূন্য গ্রাউন্ড। কারণ যদি মোরাল যে ভ্যালু গুলা আছে, যেগুলো সমাজ দ্বারা নির্মিত, যেগুলা, ওইগুলো একটা প্র্যাকটিক্যাল ব্যবহারও ছিল, পারপাসও ছিল, যে না আচ্ছা এটা করলে তোমার এটা হবে, ওইটা করলে এটা হবে, হ্যাঁ, মানুষ একটা শৃঙ্খলা শৃঙ্খল শৃঙ্খলা মেনটেন করে করে জীবনটা যাপন করতে পারতো। কিন্তু ওইটার মূলেই যখন আঘাত আসবে, যে না এটা আসলে অ্যাবসোলুট না, হ্যাঁ, এটা আসলে মানে সাবজেক্টিভ হয়ে যাবে, তখন দেখা যাবে যে এক একজন এক একটা করবে, কোন আর ইউনিভার্সালিটি থাকবে না। তো এইসব নানা ধরনের ক্রাইসিসে আমার মনে হয় যে তখন মানুষ আসলে কোনো ডিসাইড করতে পারে না যে সে আসলে কোন দিকে যাবে, বা যে আদৌ কিছু আছে কিনা, ন্যায় নীতি বা এগুলো বলে আদৌ কিছু আছে কিনা। তো তখন সে আর কি একটা মানে নিহিল পজিশনে চলে যায়। আবার অনেক প্রকারের নিহিলিজম আছে, পলিটিক্যাল নিহিলিজম আছে, মোরাল নিহিলিজম আছে, এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম আছে, হ্যাঁ। তো এই নানা ধরনের যে নিহিলিজম তখন এই যে এইভাবে তখন ক্রিয়েট হয়, যে কোনো কিছুর কি আদৌ কোনো গ্রাউন্ড আছে? যদি কোনো গ্রাউন্ড না থাকে, ভিত্তি না থাকে, সবকিছু উড়িয়ে দেওয়া যায়, তারপরে মানুষ কি করবে? তখন আহ ব্যক্তি তখন একদম একটা ধ্বংসের দিকে যায়, হয় সে নিজেকে ধ্বংস করে ফেলবে, এবং নিজের সাথে সাথে তার আশেপাশে যা আছে ওইটাকে নিয়ে এসে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। তো নিচ্ছে এই ভয়াবহতাটাকে উল্লেখ করে আহ উদ্ধার করতে চাইছিল তার উবারমেনসের মাধ্যমে। তো এখানে আবার দুইটা ভাগ হয়ে যায়, একটা হলো নেগেটিভ নিহিলিজম আর একটা হলো পজিটিভ নিহিলিজম, মানে কনস্ট্রাকটিভ নিহিলিজম একটা আছে। যে এই নিহিলিজমটা আসলে খারাপ অর্থ নেওয়ার দরকার নাই, আগের যে পুরাতন ভ্যালু গুলা ছিল ওইগুলোকে ঝেড়ে ফেলে নতুন ভাবে মোরাল স্ট্যান্ডার্ড গুলোকে নিজের মতো করে রি-ইভ্যালুয়েট করা, হ্যাঁ, রি-ইভ্যালুয়েশন অফ ভ্যালু, এই জিনিসগুলা ক্রিয়েট করা। তো এইদিকে তখন নিচ্ছে একটু ইঙ্গিত করে। তো এটা নিয়ে আর কি দুইটা দল আছে, একজন তো টোটালি নিহিলিজমের দিকে ডুবে যেতে চায়, আর একজন ওখান থেকে হয়তো বা কিছু অর্থ ক্রিয়েট করতে চায়, মানে অর্থপূর্ণ তার দিকে আসতে চায়, এই জায়গাতে পুরোপুরি পারসিস্ট করতে চায় না। কারণ এটার একটা সুন্দর একটা এক্সাম্পল আর কি, একটা লিটারেচার আছে ব্রাদার কারমাজোভে, ফিওদর দস্তয়েভস্কি। ফিওদর দস্তয়েভস্কির যে ইভান চরিত্রটা ছিল, ওই চরিত্রে আর কি তখন বলে যে এভরিথিং ইজ পারমিটেড, যদি আসলে মানে ওরকম চূড়ান্ত যদি কোনো কিছু না থাকে, গড না থাকে, if there is হ্যাঁ, no God, হ্যাঁ, গড যদি না থাকে, হ্যাঁ, তাহলে সবকিছুই পারমিটেড, যা মন চায় তাই করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার কোনো নিয়ম নাই, তোমার কোনো
আহ কোনো বাধ্যবাধকতা নাই, তোমার লোভ করা যাবে না, হিংসা করা যাবে না, কিসের কি, কোনো কিছুরই দরকার, তুমি সব করতে পারো, তোমার ইচ্ছা মতো ভোগ করতে মন চাইছে তুমি ভোগ করো। ঠেকাবে, মানা লোকে তো ঠেকাবে। ওইটা ওই যে এখন এখানে তো কোশ্চেন আসে যে হ্যাঁ আসলেই, হ্যাঁ তুমি সবই করতে পারো, তো এখন কথা হলো যে তাহলে আর কারা করবে এটা, এই নিহিলিজমটা কাদের পারপাস তখন সার্ভ করে ফেলবে? ধরো যাদের ক্ষমতা আছে, অঢেল ক্ষমতা আছে, এবং সে বুঝে গেছে যে সে এক জীবনই কাটাবে, যে তার আর অন্য কোনো জীবন দরকার নাই, তার কাছে অঢেল সম্পত্তি আছে, হাবিজাবি সবকিছু আছে, বা জোর আছে, একটা পাওয়ার, ক্ষমতা টমতা আছে, সে ডিসাইড করলো যে আমি যা মন চাই এখন তাই করবো, যেহেতু কোনো মোরাল স্ট্যান্ডার্ড নাই, আমার কোনো কিছু মানে কাউকে পরোয়া করার কোনো প্রয়োজন নাই, সবকিছু পারমিটেড, তাহলে আমি আমার ক্ষমতায় যা আছে যাকে পাবো তাকে মানে পিটিয়ে মেরে যা মন চাই তাই করবো। এখন এর বিপরীতে আমার যে যে চ্যালেঞ্জ ফেস করতে হবে, ওইগুলো যদি ফেস করার লাগে আমি রাজি আছি, আমি করবো, করে টোরে মানে মেরে মরে খেয়ে খেয়ে মরে যাবো, এরকম একটা স্ট্যান্ডার্ড একজনের হয়ে যেতে পারে। তা আমার কোশ্চেন হলো এই জায়গায়, আমি একটা কোশ্চেন মাঝে মাঝে এটা করি, তো এটাও তো একটা ভ্যালু হয়ে গেল না? তো আমি কি ভ্যালু কি এড়াইতে পারি কিনা? যেমন নিহিলিজম কিন্তু, এই যে আমি বলি যে কোনো অর্থ নাই, সব অর্থহীন, তো এটা তো একটা অর্থ না? হ্যাঁ, সো আসলে আদৌ কি অর্থহীনতা, মানে আমরা কি অর্থকে কি আসলে স্কেপ করতে পারি কিনা এই এক্সিস্টেন্সে, এই অস্তিত্বে, এটা একটা কোশ্চেন চলে আসে। যে বলে যে কোনো অর্থ নাই, কোনো মোরাল স্ট্যান্ডার্ড নাই, কোনো ভ্যালু নাই, কিন্তু কথা হলো এটাও তো একটা ভ্যালু হয়ে যেতে পারে না? নন ভ্যালু ভ্যালু, হুম, তো এরকম কোশ্চেন কিন্তু আসে আসে। তো এটা একটা লাইফ স্টাইল মনে হয় আমার কাছে, যা নিহিলিজমে গেলে তখন এরকম ধরনের একটা যে প্রবণতা, এই প্রবণতা দিয়ে অনেকে তার নিজের জীবনকে ডিফাইন করে তারা ওইভাবে তাদের লাইফ স্টাইল, এবং এটার একটা অ্যানার্কিস্ট ইতিহাসও আছে। আহ, আমি অ্যানার্কিজমের ইতিহাস পড়তেছিলাম, তো তখন ওখানে দেখলাম যে রাশিয়ায় তো ওই সময় নিহিলিজম যে ধারা, ওই ধারার একটা বিপ্লবী গোষ্ঠী ছিল, তো তারা আর কি এরকম টাইপের লাইফ স্টাইলই করতো, মানে এই লাইফ স্টাইল উপরে বেস করে তারা বিপ্লব করা শুরু করতো, যে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, যেসব নিয়ম কানুন যা আছে কিছুই মানবে না, এগুলা সব ভুয়া জিনিস, এইগুলাকে প্রশ্ন করতো তারা। তো তারা তখন প্রচলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার বাইরে এসে তারা এক নিজেদের দল তৈরি করে খুনোখুনি থেকে শুরু করে, মানে মানে সশস্ত্র বিপ্লব টাইপের মতো বিপ্লব করতো, বিপ্লব করে তখন তারা এই জীবনটা বেছে নিয়েছিল, এবং এটার কারণে তাদের অনেকের জেল হয়েছে, ফাঁসি হয়েছে। আহ কিন্তু অনেকে আছে গর্বের সাথে ফাঁসি বরণ করে নিছে, অনেকে আছে ওই সময়টা একটু ভেবাচাকা খেয়ে গেছিল আর কি। কারণ কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা দর্শনে মানে দর্শনে আমি কোন ভাবে বললাম যে আমি নিহিলিস্ট, আর অ্যাকচুয়ালি নিহিলিস্টের জীবনযাপন করা দুইটা আলাদা জিনিস। যেমন তুমি একটু আগে বললা যে মানুষ তো আমাকে কিলিয়ে দেবে না, তো মারবে আমি যদি এরকম করে, মানে একটা ওরকম করে করতে থাকি, যে সবকিছু পারমিটেড, আমি যা মন চায় তাই করবো, হ্যাঁ, তো মানুষ তো আমাকে ছেড়ে কথা বলবে না, তাই না? হুম, হুম। তো ওই কুল ভাবে নিহিলিস্ট দাবি করা আর একটা নিচ্ছে করে নিচ্ছে যুক্তি দেওয়া আর অ্যাকচুয়ালি যাপন করা, দুইটার ভিতরে অনেক তফাৎ আছে ওই দর্শনের, কারণ অনেক কিছু পরখ করে নিতে হয়, এবং তখনই দেখা যায় যে অনেক নুয়ান্সেস ব্যাপারগুলো আসে, সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎ, বা ওইখান থেকে নানা ধরনের ব্রাঞ্চ তৈরি হয়। তা আমার কাছে মনে হয় যে একটা মোরাল, আমরা যে গতানুগতিক যে ধর্মীয় ভ্যালু, যেটা আধুনিক জীবন ব্যবস্থার কারণে অনেকটাই তো এলোমেলো হয়ে গেছে আমাদের, তো ওইটার কারণে নিহিলিস্টিক একটা ক্রাইসিস তৈরি হয় আর কি। মানে ধর্ম মানাটা না, ধর্মের সাথে যে কতগুলো ভ্যালু আসে, ওই ভ্যালুর অকার্যকারিতার কারণেই এই নিহিলিজমের আসলে উৎপত্তিটা হয়। না, তুমি তুমি তো এই একটা নিহিলিজমের কথা বলে রুদ্রদার কাছে আহ, অন্য একটা নিহিলিজমের প্রশ্ন আমি করবো, আর নায়নদার একটা প্রশ্ন করেছে, ওটার উত্তর দেওয়ার চেষ্টা করো রুদ্রদা। যে প্রথমত আমি আমার প্রশ্নটা করি যে এইটা তো এক ধরনের নিহিলিজম নায়নদা বললো, ঠিক আছে, কিন্তু আমি আরেকটা জিনিস যেটা প্রথমেই বললাম, যে যখন বললাম যে ভদ্রমহিলা বা ভদ্রলোক, আমার মনে নেই তার লিঙ্গ কি, তিনি রিচার্ড ডকিন্সকে যখন চিঠিটা লিখেছিল যে আপনি এই বই দিয়ে যে ব্যাখ্যা আমাকে দিয়েছেন, হ্যাঁ, তা আমি জীবনে যাই দেখছি এখন আমি ওই ব্যাখ্যা দিয়ে আনতে পারছি,
যে হ্যাঁ ওই ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তো আমার কাছে এখন এই যে কেউ যখন আহ, উপরি একটা মানে বলার চেষ্টা করে না, দেশের জন্য প্রাণ দেওয়া, হ্যাঁ, সে ঠিক সেই সেলফিশ জিনের ছন্দে পুরো সমীকরণটা লিখে ফেলছে। আচ্ছা, দেশের জন্য জান দেওয়া মানে এই, হ্যাঁ, তা বলছে অমুক আমাকে দেখে পছন্দ করেছে, হ্যাঁ, তার মানে আমার কাছ থেকে এই চায়। তো এরকম করে যে তার মধ্যে যে একটা নিহিলিজম এসেছে যে হ্যাঁ, এ তো ভাই আগে তাও একটা রোমাঞ্চ ছিল, ঠিক আছে, অজানাকে জানা, এটা তো আমি জানি না, এটা একটা রোমাঞ্চ, ঠিক আছে, তার কাছে সব ওই মার্কা মারা হয়ে গেছে। এইটা কি? আর একটা নাইমদা যেটা বললো যে এই যে নাস্তিবাদ, নেইবাদ বা নিহিলিজমও নাকি একটা মূল্য, যে এটা যে নেই তা না, সবকিছু নেই এটাও একটা মূল্য। তা এটা তুমি কিভাবে দেখো? আচ্ছা, এই দুটো প্রশ্নতে আমি আসবো, তার আগে নিহিলিজম সম্পর্কে একটু বেসিক জিনিস আমি আজ বলে দিই। আহ, একটা হচ্ছে, দুটো প্রশ্ন যতটা বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নটা হচ্ছে রিচার্ড ডকিন্সের রাইটিং এর মধ্যে, বিশেষ করে এভলিউশনারি বায়োলজিতে আমরা সবকিছুর একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারছি। আমাদের জেন্ডার থেকে শুরু করে সমাজ থেকে ওয়ার, পলিটিক্স এবং ম্যাটার অ্যান্ড সো অন, লাইফ অন, যখন আমরা সবকিছু বুঝে যাচ্ছি, সবকিছুর একটা ধারণা পেয়ে যাচ্ছি, তখন জিনিসটা নিহিলিস্টিক যেন হয়ে যাচ্ছে, যেন কোনো কিছু তাহলে আর মানে থাকছে না। ঠিক আছে, হুম তাহলে এটা কি রকম, মানে এই জিনিসটাকে আমি কি চোখে দেখি, সেটা তোমার প্রশ্ন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আহ যে সবকিছুর মানে নেই, মানে নিহিলিজম, এই জিনিসটা ইন ইটসেলফ একটা মানে নয় কি? এই একটা হুম হুম প্রশ্ন, যেটা নাইম যেটা আর কি বললো সেটা নিয়ে একটা প্রশ্ন। এই দুটো, হুম এই দুটো প্রশ্নের অ্যান্সার, দুটোর মধ্যে প্রথম প্রশ্নটা একটু বেশি ইন্টারেস্টিং, এটা বেশি একটু একাডেমিক লেভেলের কোশ্চেন, তো আমি আসবো তার উত্তরে। তার আগে আমি বেসিক কতগুলো জিনিস বলি। সবার প্রথমে বলি নিহিলিজম মানেটা কি। নিহিলিজম হচ্ছে, অনেক এখন ব্রড লেভেলে নিহিলিজম শব্দটা ব্যবহার করা হয়, ইউটিউবে বিভিন্ন আর্টিকেল, জার্নাল, সো অন, সব জায়গাতে এটা একটা কালচারাল টার্ম হিসেবে আর কি ইউজ করা হয়। বাট বেসিক্যালি নিহিলিজম জিনিসটা প্রথম স্টার্ট হয় ওই 19th সেঞ্চুরির আশেপাশে। একজন জার্মান রাইটার যার নাম হচ্ছে তুর্গিনিয়ফ বলে, তার লেখাটা বই আছে ফাদার অ্যান্ড সন্স, আমার কাছে বইটা আছে, চাইলে আমি দেখাতেও পারি। তো ফাদার অ্যান্ড সন্স বলে একটা সে কি বই উনি জার্মান লেখেন। ছিল না রাশিয়ান ছিল? সরি, রাশিয়ান, জার্মান বলছি। রাশিয়ান রাশিয়ান। রাইটার, ওই দস্তয়েভস্কি টস্কি ওর একটু আগে এসছে মোস্ট প্রবাবলি, দস্তয়েভস্কি টলস্টয়। তুর্গেনেভের ফাদার অ্যান্ড সন বইটা লেখেন, এবং সেখানে তিনি এনলাইটমেন্ট আইডিয়াস, মানে নতুন যে ইউরোপিয়ান যে এনলাইটমেন্ট যেটাকে আমরা বলি, সেই আইডিয়াস গুলোকে উনি তুলে ধরার চেষ্টা করেন, এবং বিভিন্ন রকম আইডিওলজিক্যাল পজিশনের মধ্যে একটা ক্ল্যাশিং দেখান, দেখিয়ে তার মধ্যে কিছু আইডিয়াস উনি কম বেশি বিভিন্ন রকম ভাবে আলোচনা করেন ওনার উপন্যাসের মধ্যে। নাও এই বইটাকে ক্রিটিসাইজ করে জ্যাকোবি বলে একজন লেখক কিছু কথাবার্তা বা কিছু ক্রিটিসিজম দেন, এবং সেখানে তিনি প্রথম নিহিলিজম ওয়ার্ড ইউজ করেন, যেটা বেসিক্যালি তোমার ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, যেটার মানে নিহিল। নিহিল, নিহিল মানে হচ্ছে শূন্য, মানে কিছু না থাকা বেসিক্যালি। ওকে, নাও সেখান থেকে নিহিলিজম জিনিসটা এসছে। এবার এই জ্যাকোবির ব্যবহার করা যে ক্রিটিসিজম ফাদার অ্যান্ড সন উপন্যাসটার উপরে, সেটাকে পরবর্তীকালে ফ্রেডরিক নিটজে তুলে নেয়, এবং সেটার উপরে একটা টোটাল, একটা কমপ্লিট ফিলোসফিক মডেল তিনি দাঁড় করানোর চেষ্টা করেন। এবং নিটজে এই কনসেপ্টটাকে হিস্টোরিক্যালি, মানে ফিলোসফির ইতিহাসে পপুলারাইজ করেন। নিটজেকে বলা হয়ে থাকে সাধারণত অ্যান্টি ফিলোসফারদের মধ্যে একজন। ওকে, এবার নিটজের যে নিহিলিজম, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের নিটজে ইয়ার নিহিলিজম আমরা বলতে পারি। নাও এখানে আমাদেরকে বুঝতে হবে নিহিলিজম মানে কি। নিহিলিজম মানে হচ্ছে সোজা কথায় একদম মোটা মোটা গ্রস যদি আমরা বুঝি, তাহলে আমাদের জীবনের কোন রকম অবজেক্টিভ বা বস্তুগত কোনো মানে নেই আমাদের জীবনে। ওকে, নিহিলিজম সাধারণত চার রকমের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম, মানে আমাদের লাইফ, যে প্রাণ, মানে লাইফ ফর্ম যেটা, তার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, মানে আমরা আমাদের কোনো ভ্যালুসের সাথে আমরা অস্তিত্বে এসেছি এমনটা নয়, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম। সেকেন্ড হচ্ছে মোরাল নিহিলিজম, মানে কোনো নীতি নেই, ঠিক ভুল ভালো খারাপ, রাইচিয়াসনেস, এসব কোনো কিছু নেই। ওকে, ডেভিল বা গুড এরকম কোনো কিছু নেই। ওকে, সবকিছুই পারমিটেড, যেমন নাইম বললো দস্তয়েভস্কি, যেটা একটা কোটেশন দিয়ে। তিন নাম্বার হচ্ছে এপিস্টোমোলজিক্যাল নিহিলিজম। এপিস্টোমোলজিক্যাল নিহিলিজম মানে হচ্ছে আনসার্টেনিটি অফ নলেজ, মানে কোনো জ্ঞান আমরা কি সেটা সম্পর্কে সার্টেন হতে পারি, আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে সঠিক, মানে এটা প্রকৃত জ্ঞান। আমরা কি কখনোই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি, বা যা কিছু জ্ঞান আমরা অর্জন করছি সেটা কি আদৌ সঠিক? কারণ আজ থেকে মানে 100 বছর আগে যেটাকে আমরা জ্ঞান বলে মনে করতাম, আজকে সেটাকে আমরা ভাবি প্রোপাগ্যান্ডা বা সুপারস্টিশন।
আজকে যেটাকে আমরা জ্ঞান ভাবছি সেটা পরে গিয়ে আমরা আবার ডিনাই করে দিতে পারি। তাহলে আমরা আমাদের নলেজ যেটা আমরা আবিষ্কার করছি সেটা যে সার্টেন নয়, সেটা অ্যাকচুয়ালি মানে ট্রু নলেজ নয়। তাহলে নলেজকে না পাওয়া, নলেজের না থাকা সেটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম। আরেকটা হচ্ছে কসমিক নিহিলিজম, যেটা সম্পর্কে মোস্ট প্রবাবলি সবথেকে বেস্ট রাইটিং যদি বলতে হয় কন্টেম্পোরারি রাইটারদের মধ্যে, তাহলে ওই চাইনিজ রাইটার চিক্সিন লিউয়ের লেখা 'থ্রি বডি প্রবলেম', ওয়ান্ডারফুল রাইটিং। যেটা হচ্ছে পুরো ইউনিভার্সটা একটা ক্যাওয়াস, তার মধ্যে আমরা একটা ফ্ল্যাশের মতো জেগে উঠেছি। পুরো কসমোলজিটা মানে পুরো কসমিক ড্রামাটা একটা মানে একটা নিহিলিজম। ওকে, তো এই 4 রকমের বেসিক্যালি এক্সিস্টেনশিয়ালিজম, এক্সিস্টেনশিয়াল নিহিলিজম, এপিস্টেমোলজিক্যাল, মোরাল আর হচ্ছে কসমোলজিক্যাল নিহিলিজম। ওকে, নাও হুম, হুম। এবারে যদি আমরা আসি কোনো বস্তুগত মানে না থাকা নিহিলিজমের মানে, এবার ফ্রেডরিক নিটজে যেরকম নিহিলিজমের কথা বলেছিল সেটা উনি একটা হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল লেভেলে উনি বোঝাতে চেয়েছিল নিহিলিজমটা। অর্থাৎ ইতিহাস চলছে, চলতে চলতে খ্রিশ্চান ভ্যালুস বা আদার ফিলোসফিক মডেল সেগুলো ডিক্লাইন হচ্ছে। হওয়ার ফলে এমন একটা মোমেন্ট আমরা আছি হিস্টোরিক্যালি যে কালচারে মানে আমরা সবাই মিলে কোনো একটা ভ্যালুস এর উপরে এগ্রি করতে পারছি না, বা আমাদের কাছে কোনো অ্যাকচুয়ালি ভ্যালুস নেই কোনটা ঠিক কোনটা ভুল ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি। তো যার ফলে আমরা একটা নিহিলিস্টিক বা একটা নাথিংনেস বা একটা কোনো কিছু না থাকার মধ্যে আমরা চলে যাচ্ছি। এখানে নিহিলিজম মানে হচ্ছে নেগেটিভ সেন্সে। ওকে, এবারে হচ্ছে এটা বেসিক কতগুলো আমি জিনিস বললাম। এবারে আমরা চলে আসি আহ তোমার যে দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি সৌম্য জিজ্ঞাসা করলো, তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি আগে নিচ্ছি। হুম, হুম। নায়ন যেটা বললো যে যে প্রশ্নটা যেটা হচ্ছে ফর এক্সাম্পল কোনো কিছুর মানে নেই, এই জিনিসটাও কি নিজে এর মধ্যে একটা মানে নয়? আহ, মানে এটা ইটস লাইক এ ল্যাঙ্গুয়েজ গেম মোর মোর অ্যাকুরেটলি, মানে কোনো কিছুর মানে নেই এই জিনিসটাও কি নিজের মধ্যে একটা মানে নয়? এই জিনিসটা একটা ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক টুইস্ট এর মতো হতে পারে, বাট একাডেমিক সেন্সে যদি আমরা নিজের লেখা থেকে বলি বা অন্যান্য জায়গা থেকে বলি তাহলে না, অ্যাকচুয়ালি এরকম নয়। মানে না থাকাটাই মানে সেটার আলাদা করে কোনো মানে আছে এমনটা নয়। ওকে, আহ তো আমি এরকম মনে করি না যে কোনো কিছুর মানে নেই, এই জিনিসটার একটা মানে আছে। ঠিক আছে? এবার এটা এটা আরো কিছু বিষয় বলার আছে, সেটা আমি পরে আসছি। নিহিলিজমের থেকে অ্যাকচুয়ালি বেশি বেটার ফিলোসফিক মডেল। এবার আমি আসি তোমার প্রথম প্রশ্ন, যেটা সবথেকে আরো একটু বেশি ইন্টারেস্টিং। সেটা হলো রিচার্ড ডকিন্সের যে আন্ডারস্ট্যান্ডিংটা এভলিউশনারি বায়োলজিতে। নাও সেখানে যখন আমরা সবকিছুর আন্ডারস্ট্যান্ডিং সবকিছুর ব্যাখ্যা পেয়ে যাচ্ছি, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে মানে আমরা তো সবকিছুই জেনে গেছি। তো যার ফলে আমাদের এরকম মনে হতে পারে যে আমরা একটা নিহিলিস্টিক মুডে চলে এসেছি, সবকিছুই আমরা বুঝতে পারছি, সবকিছুর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ওকে, নাও এই আচ্ছা, যে আর মোট একটা জিনিস আমি খালি যোগ করে দিই, এমনকি যান্ত্রিক পর্যন্ত, মানে কিছু কিছু মডেল আমি ওখানে পড়েছি, তো আর পরে ওনার দ্বিতীয় একটা বই আছে দ্য এক্সটেন্ডেড ফিনোটাইপ। হ্যাঁ, তো সামগ্রিক কিছু কিছু ব্যাখ্যা তো পুরো যান্ত্রিক, মানে তো হবেই, সে তোমার মধ্যে চেতনা থাকুক না থাকুক, যাই হোক, সেটা আসছি, তুমি বল। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এই যে মডেল অফ থটটা, এটার সাথে আমি অত বেশি সহমত নই। ঠিক আছে? আহ আমি এক এক করে কারণ দিচ্ছি। সবার প্রথম, এভলিউশনারি বায়োলজি, কগনিটিভ সাইকোলজি এই এবং গেম থিওরি, এই ৩ টে জিনিস, বিশেষ করে কগনিটিভ সাইকোলজি যেটা ড্যানিয়েল কাহনেম্যান বা ড্যানিয়েল কাহনেম্যান, স্টিভেন পিঙ্কার বা হচ্ছে ফর এক্সাম্পল রিচার্ড থ্যালারের মতো নোবেল লরিয়েট, ড্যানিয়েল কাহনেম্যানের মতো নোবেল লরিয়েট, তাদের যে অ্যামোস ত্রিভস্কির মতো লেখক, তারা যে মডেলটা তৈরি করেছে যেটা অ্যাকচুয়ালি কগনিটিভ সাইকোলজি, হিউরিস্টিক বায়াসেস থিওরি, ডিসিশন মেকিং থিওরি, তার মাধ্যমে সবকিছুকে ব্যাখ্যা করা। মানে পুরো ওয়ার্ল্ডকে একটা ল্যাঙ্গুয়েজ গেম আকারে দেখা। আরেকটা হচ্ছে এভলিউশনারি বায়োলজি। ওকে, নাও both of these two philosophic model, they lack the very idea of lack itself, that is the Lacanian concept of the lack. অর্থাৎ জ্যাক ল্যাকনের সাইকোঅ্যানালিটিক ফিলোসফিতে একটা কনসেপ্ট হয় যেটাকে বলা হয় ল্যাক অথবা রিয়েল। সেই রিয়েল বা ল্যাকের যে কনসেপ্টটা, সেই জিনিসটা এভলিউশনারি বায়োলজি অর্থাৎ রিচার্ড ডকিন্সের যে মডেল, ফিলোসফিক মডেল, তার মধ্যে ওই জিনিসটা নেই, এবং ওটা না থাকার ফলে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা তৈরি হয়। নাও সবার প্রথমে, এটা ট্রু নয় যে ইউনিভার্স ইজ কমপ্লিট, ডেফিনিট অ্যান্ড পিওরলি কনসিস্টেন্ট। অর্থাৎ মানে আমরা সবকিছুকে বুঝতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, সবকিছুকে আমরা সঠিকভাবে জানি, এটা মোটেই অ্যাকচুয়ালি সঠিক জিনিস নয়। ওকে, মানে ইউনিভার্স কমপ্লিট নয়। ইউনিভার্স হচ্ছে একটা যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন অনেক আমরা যখন গেম খেলি, হ্যাঁ, গেমের মধ্যে আমরা কি দেখতে পাই যে দেখা গেল একটা ক্যারেক্টার আসে যে কোনো একটা ফেঞ্চ, একটা কোনো
লাইন আছে, তার ধারে দাঁড়িয়ে আছে, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছে। এবার গেমের হুম, মধ্যে তুমি অনেক দিকে যেতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু যেই তুমি লাইনের ধারে যাচ্ছ, দূরে পাহাড় দেখতে পাচ্ছ, কিন্তু পাহাড়ের ওখানে যেতে পারছো না। ওখানে যখনই যাচ্ছ তার আশেপাশে ঘুরছো, কিন্তু ওখানে যেতে পারছো না। কেন? কারণ প্রোগ্রামার ওই জিনিসটাকে প্রোগ্রামই করেনি। ওকে, হুম, হুম, তাহলে আমরা যা কিছু বাস্তবটা হচ্ছে ঠিক সেরকম, আমরা যা কিছু বাস্তবে দেখছি সেই জিনিসটা আমাদের মনে হচ্ছে কনসিস্টেন্ট, বা আমাদের মনে হচ্ছে যে মানে প্রপারলি ডিফাইন, কনসিস্টেন্ট ইন দ্য সেন্স তার একটা ডেফিনিট সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে, আমাদের এরকম মনে হচ্ছে। কিন্তু আদতে অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাখ্যা নেই, একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। ওকে, যার ফলে ইউনিভার্সটা হচ্ছে কি, মানে একটা ইনকমপ্লিটনেস, একটা ইনকমপ্লিট ইনফিনিট, বা একটা ইনকমপ্লিট ক্রিয়েশন। ওকে, সেই সেই জিনিসটা যখন আমরা সবকিছু বুঝতে পারছি, সবকিছু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তখন হচ্ছে আমরা কি ভাবছি যে সবকিছু ডিফাইন, সুনির্দিষ্ট, সবকিছুর সীমিত। কিন্তু এমনটা নয়। একটা মানে আহ অনবরত যেটা বেড়ে চলেছে, অনবরত যেটা ঘটে চলেছে, একটা ইনকনসিস্টেন্সি এক্সিস্ট করে, সেটা ইউনিভার্সের ব্যাখ্যার ক্ষেত্রে। তো সেই জিনিসটা হচ্ছে যখন আমরা হারিয়ে ফেলি, অর্থাৎ আমরা যখন মনে করি যে আমরা সবকিছু জেনে গেছি, তখন আমরা সব থেকে বড় প্রবলেমে আসি। যখন আমরা সবকিছুর ব্যাখ্যা দিতে পারছি, তখন আমরা সব থেকে বড় প্রবলেমে আসি। হুম, ওকে, তো এটা মানে নিহিলিজম নয়, বরঞ্চ এটা একটা ইনকারেক্ট ফিলোসফিক মডেল, যে আমরা সবকিছু ব্যাখ্যা করতে পারছি, যে আমার লাইফে এটা হচ্ছে, ওটা হচ্ছে। ওকে, যেমন আমি একটা একটা কনসেপ্টের কথা আগে অনেক পডকাস্টে বলেছিলাম, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছি, যে দেয়ার আর 4 টাইপস অফ নলেজ। একটা হচ্ছে নোন নোন, নোন আননোন, একটা হচ্ছে আননোন আননোন, আর একটা হচ্ছে আননোন নোন। তো ট্রু নলেজ হচ্ছে আননোন আননোন আর আননোন নোন, সেই দুটো, নাকি নোন নোন। নোন নোন মানে হচ্ছে কি, আমি জানি যে এটা আমার, এবং এর মধ্যে কি লেখা, আমি এটাও জানি যে এটা আমার, বা আমি এই হুম, বইটা পড়েছি, ঠিক আছে, এবং আমি এটা জানি যে আমি এই বইটা পড়েছি। নোন নোন। হুম, আর হচ্ছে নোন আননোন, আমি জানি যে এই বইটা অমুক লেখকের লেখা, এই বইয়ের টপিক, বিষয়বস্তু এই, কিন্তু আমি এটা জানি না অ্যাকচুয়ালি বইটাতে কি লেখা আছে। নোন আননোন। আর হচ্ছে হুম। আননোন আননোন, মানে আমি জানি না, এবং আমি সেটাও জানি না যে অ্যাকচুয়ালি আমি জানি না। ওকে, যখন আমার 5 বছর ওটা তো বয়স জানা ছিল তখন আমি এই সম্ভাবনা, বইটা, ওটা তো জানা হ্যাঁ জানা সম্ভাবনা, আমি সম্ভব, কি জানি। হ্যাঁ, না জানা সম্ভব না এমনটা নয়, বরঞ্চ জাস্ট আমি জানিই না অ্যাকচুয়ালি, মানে আমার পসিবিলিটিস এরও বাইরে। যেমন আমার 5 বছর যখন বয়স ছিল, তখন আমি জানতাম না এরকম একটা বই আছে, এবং আমি এটাও জানতাম না যে এরকম একটা বই, আমি জানি না এই জিনিসটা। পিওরলি আননোন আননোন, ঠিক হুম, আছে। হুম, হুম। আরেকটা হচ্ছে কি, আননোন নোন। আমরা অ্যাকচুয়ালি জানি কোনো জিনিস, কিন্তু আমরা ভাবি যে আমরা সেটা জানি না। আননোন নোন, যেটা অ্যাকচুয়ালি আনকনসিয়াস মাইন্ড, ফ্রয়েডিয়ান কনসেপ্ট অফ দ্য আনকনসিয়াস, যেটা জিসাস ক্রাইস্ট বলেছিল যে দে নো নট হোয়াট দে আর ডুইং। ওরা জানে না যে ওরা কি করছে। এই যে ওরা করছে কোন একটা জিনিস, কিন্তু ওরা জানে না যে ওরা করছে। এই যে না জেনে কোনো কিছু করা, বা আমি জানি, আমি ভাবছি যে আমি জানি না, মানে আমি ভাবছি যে আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি। আমি এটাকে নিজের থেকে নিজে লুকিয়ে রাখতে চাইছি। সেটা হচ্ছে কি, আনকনসিয়াস মাইন্ড। তো যখন হুম আমি হুম সবকিছু রিচার্ড ডকিন্স এর ফিলোসফি হোক বা অন্য যে কোনো ফিলোসফিক মডেল হোক, তার মাধ্যমে আমি যদি সবকিছু ব্যাখ্যা করতে পারি, তার মানে আমি আননোন আননোন, পিওর যেটা আননোন, সেটাকে কনফ্রন্ট করিনি, তার সামনে আসেনি। এবং আননোন নোন, যেটা আমার আনকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর আননোন, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি জানি কিন্তু আমি ভাবি যে আমি জানি না, আমি নিজের থেকে লুকিয়ে রাখতে চাই, আমি সেটাকে এড়িয়ে যেতে চাই। সেই যে তো ওটা ধারণাটা, ওটা সেই ওটা আমাদের বেসিক প্রোগ্রামিং না, যেটা মানুষ বা যে কোনো প্রাণী ওটা নিয়ে আমাদের, আসে। বেসিক প্রোগ্রামিং না, যে ওটাই তো, যে বেসিক প্রোগ্রামিং কিছু থাকে, যে ভাবো হচ্ছে আমি বা তুমি কেউ চাইলে এখনই বলে তোমার হৃস্পন্দন থামিয়ে দেখাও, তো হট করে পারবো না, কারণ ওটা আমাদের কন্ট্রোলের নেই, প্রোগ্রাম করা আছে কিন্তু নেই। আর কিছু জিনিস একটু একটু বুঝি, কিন্তু যেমন হচ্ছে ঘুম পায়, ঘুম পাওয়াকে তো আটকাতে পারবো না, ঘুম পায় বা না ঘুমিয়ে কিছুক্ষণ থাকতে পারি, যে আমার ঘুম কেন পায়, এবার কেউ যে জিজ্ঞাসা করে, সে ওইভাবে উত্তর পাবে না যে হ্যাঁ আমি না না, ভাই জানি না। সেগুলোর কথা বলছি না। আননোন, আননোন নোন তার মানে কি, এমন একটা জিনিস যেটা আমরা জানি, কিন্তু আমরা সেটা একসেপ্ট করতে চাই না যে সেটা আমরা জানি। মানে আমি একদম আচ্ছা, সহজ কথা উত্তর, আচ্ছা, মানে হচ্ছে বুঝেছি, আনকনসিয়াস মাইন্ড, যেটাকে আনকনসিয়াসলি আমি জানি। যেমন অনেকে স্লিপ ওয়াক করে, ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করে, বা ঘুমের মধ্যে কথা বলে। আমরা যে স্বপ্ন দেখি, আমরা ভুলে যাই যে আমরা স্বপ্ন দেখেছি, ঠিক আছে। যদি আমি কাউকে মার্ডার করি, তখন আমার গিল্ট ফিল হবে, কনসিয়েন্স যেটা। যদি আমি এটা ভাবি যে আমি কাউকে মার্ডার করবো, ওকে আমি মেরে ফেলবো, তাহলে আমার কিছুক্ষণ পরে গিয়ে গিল্ট ফিল হয়, কম হলে আমার এরকম মনে হয় যে ইস, আমি কেন এত বাজে কথা ভাবছিলাম, সামান্য একটু রাগ হয়ে গেছে তাতে আমি এত খারাপ কথা ভাবছিলাম, নিজের ভেতরে একটা গিল্ট ফিল হয়। ওকে, যখন আমি চিন্তা করি শুধুমাত্র। কিন্তু যখন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি কাউকে মার্ডার করেছি, তখন ঘুম ভেঙে যাওয়ার পরে ও ও থ্যাংক গড, এটা একটা স্বপ্ন ছিল, তখন আর কোনো গিল্ট ফিল হয় না আমাদের। কেন? আমরা মনে করি ওই যে অংশটা, যেটা স্বপ্ন দেখেছি আমরা, যে অংশটা আমাদের
আমাদের সত্তার যে অংশটা স্বপ্ন দেখেছে তার সাথে আমাদের যে কানেকশনটা সেটা খুব লুজ বা খুব দূরত্বের মধ্যে আছে। ওই পার্টটা যে স্বপ্ন দেখেছে সে যেন আমাদের অংশই নয়। তো আমাদের গিল্ট ফিল করে কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। আমরা ওটাকে নিজের পার্ট বলে কনসিডার করি না, ওইটাই হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, একটু ভালো করে বলি। আহ ভাবো, ছেলেদের মধ্যে এইটুকু প্রোগ্রামিং তো আছে যে যত পারো বেশি ডিম্বাণু নিষিক্ত করে বেড়াও, মানে মানে কৃষ্ণগিরি করে বেড়াও আর কি, ঠিক আছে? এবার কেউ কারো চেতন মস্তিষ্কের তো সেটা অংশ না, মানে যেটা কি বলে যে কোনো মেয়েকে সে চেনে না জানে না, কিন্তু সেই নারী শরীরের প্রতি যে আকর্ষণ সেটা হচ্ছে আনকনসিয়াস, মানে তার হবেই, যেটা আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছো। কিন্তু চেতন ভাবে সে যদি চায় না, আমার দরকার নেই সব, হ্যাঁ। তো এবার ও নিজের ওটাকে নিজে অংশ মনে করে না, যে একে দেখে আমার যে আহ অভিযোজনগত যে দিকটা রয়েছে আমার মধ্যে সেটা ওকে চায়, কিন্তু ভাই আমি চেতন ভাবে ওকে চাই না, ঠিক আছে? বা আমি এসব করে বেড়াতে চাই না। তো এই জন্য ওই ওই অংশটাকে আমি নিজের অংশ বলে মনেও করি না। আর ওই যে শারীরিক ভাবে আমি চাচ্ছিলাম, ওটা নিয়ে অত ভাবিও না যে শারীরিক ভাবে ওকে চাচ্ছিলাম, এরকম কিছুটা। না না না, এটা এটা তো হচ্ছে আমি জানতে পারছি না, আমি তো বুঝতে পারছি আমার মধ্যে তো মানে টেনশন বিল্ড আপ হচ্ছে। যদি আমার সামনে কোনো একটা মেয়ে থাকে এবং তার প্রতি আমার সেক্সুয়াল অ্যাট্রাকশন তৈরি হয়, আমি তো জানছি যে আমার তার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, সেটা সেটা তো আমার কনসিয়াস মাইন্ডে আসছে। ওটা একটা লিবিডিনাল ফোর্স যেটা আনকনসিয়াস থেকে উঠে আসে, একটা চার্জ, একটা আধানের মতো। কিন্তু ওইটা আনকনসিয়াস মাইন্ড নয়, ওটা একটা ইলেকট্রিক চার্জের মতো, যেটা উৎসটা আনকনসিয়াস মাইন্ডে আছে, সেখান থেকে উঠে আসছে। ওটা আনকনসিয়াস মাইন্ড নয়। আনকনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমরা জানি না কিন্তু আমাদের অংশ, যেটা আমাদেরকে অনবরত ম্যানুপুলেট করে চলেছে। ওকে, আমাদের খেয়াল নেই, আমাদের মনে করতে পারবো না। ঠিক আছে, যে আমি আমি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছি আমার সবসময় মনে থাকে না তো, আমি জানতে পারবো না। যে মুহূর্তে আমি জানতে পারছি ওটা আনকনসিয়াস নেই, ওটা কনসাসে চলে আসছে তো। যেটা কনসিয়াসে চলে আসছে। তো আনকনসিয়াস মানে হচ্ছে আনকনসিয়াস, হুইচ ইজ নট কনসিয়াস, সেটা হচ্ছে আনকনসিয়াস। আমি জানি না অ্যাকচুয়ালি আমার মধ্যে কি আছে সেই অংশটা, কিন্তু ওটা আমারই অংশ, আমারই ওটা পার্ট। একদম সিম্পল হিসাব, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে ছবিগুলো আমরা দেখি, ঠিক আছে, সেইগুলো অ্যাকচুয়ালি আমাদের আনকনসিয়াস মাইন্ডের একটা অংশ, একটা পার্ট, ওটা উঠে আসে। ওকে, এখন আমি ড্রিম ওয়ার্কের মধ্যে যেতে চাই না, খুব বড় কনসেপ্ট হয়ে যাবে। জাস্ট বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম, রিচার্ড ডকিন্সের ফিলোসফির মধ্যে প্রথম যেটা আমি ক্রিটিসিজম দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে ডেফিনিটনেস অফ এক্সিস্টেন্স, ডেফিনিটনেস অফ ইউনিভার্স ইজ নট কারেক্ট। সবকিছুকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, তার মানে সেখানে প্রবলেম আছে। কারণ ইউনিভার্স ডেফিনিট নয়, ইউনিভার্স হচ্ছে একটা ইনকনসিস্টেন্ট ইনফিনিটি, একটা ইনকনসিস্টেন্ট মোডে চলছে। ঠিক গেমের যে উদাহরণটা দিলাম, গেমিং ওয়ার্ল্ডে, মানে তার প্রোগ্রামিংটা কমপ্লিট নয়, ইট ইজ অনগোয়িং প্রসেস একটা কিভাবে বলছো তার ইউনিভার্স। প্রোগ্রামিংটা কনফার্ম নয়? যেমন যেমন হচ্ছে গেমিং এর এক্সাম্পল দিলাম, এটা হেগেলের ফিলোসফিতে আছে। ঠিক আছে, হেগেলিয়ান কনসেপ্ট অফ নাথিং, নাথিং বিইং আর হচ্ছে বিকামিং, তিনটে। যেমন ফর এক্সাম্পল এই রবারটা, এটা এখন আছে অর্থাৎ বিইং, আর যখন এটা ছিল না তখন এটা কি নাথিং। নাথিং মানে কিছু না থাকা, একদম নেই যেটা। তাহলে যে কোনো জিনিস নাথিং থেকে বিকামিং এর মধ্যে আসছে, আর বিকামিং থেকে নাথিং এর মধ্যে চলে যাচ্ছে। আমি আগে ছিলাম না, মানে নাথিং এর মধ্যে ছিলাম আমি অ্যাকচুয়ালি, এখন আমি বিইং এ আছি, মানে আছি, আমার অস্তিত্ব আছে। আবার পরে আমি আর থাকবো না, মরে যাব নাথিংনেসে। তাহলে যেটা নাথিং মানে কিছু নেই, কিছু না থাকা, সেখান থেকে অনবরত বিইং হচ্ছে, সবকিছু এক্সিস্টেন্সে আসছে, তারপর থাকছে, তারপর আবার নাথিং এ চলে যাচ্ছে। তাহলে দুটো অপোজিট জিনিস, একটা আরেকটার মধ্যে আসছে, একটা আরেকটার মধ্যে আসছে। আর এই দুটোর মধ্যে দিয়ে যেটা ডেভেলপ হচ্ছে, যেটা পরিবর্তন হতে হতে ডায়ালেকটিক্যালি ইমপ্রুভ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি বিকামিং। সবকিছু পরিবর্তন হয়ে, চেঞ্জ হয়ে হয়ে একটা বিকামিং, কোনো একটা কিছু হয়ে ওঠা। আমি আগে একরকম মানুষ ছিলাম, এখন আমি অন্যরকম হচ্ছি, সিম্পল সেন্সে মানে বিকামিং। আচ্ছা, কিন্তু আমি ঠিক তেমনই কসমোলজিক্যাল লেভেলে, তেমনই কসমোলজিক্যাল লেভেলে দেয়ার ইজ সাম বিকামিং। আমি ওটা বলছি না, আমি বলছিলাম কি রিচার্ড ডকিন্স যে এভলিউশনারি ব্যাখ্যা যে দিয়েছেন, হ্যাঁ, বিবর্তনগত যে ব্যাখ্যা দিয়েছেন জীবনের, কি করে পশু পাখিরা আচরণ করে, তার সাথে এটার কি সম্পর্ক? আমি সেটাই তো বলছি যে বিকামিং এর ফলে কি কোনো কিছু ডেফিনিট নয়, দেয়ার আর ফিউচার ট্রুথস, যে সত্যগুলো, যে নলেজ গুলো ভবিষ্যতে আসবে। তাহলে ভবিষ্যৎ ইউনিভার্সের যে আসলে, ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা করেনি উনি। না না, সে তুমি একটু আগে কি বললে যে রিচার্ড ডকিন্স, এটা যখন আমি ওই বইটা পড়ছি তখন আমি এটা বুঝতে পারছি যে যখন আমি রাস্তাঘাটে কোনো জিনিস দেখছি, কোনো কিছু হচ্ছে, আমি সবকিছু একটা ব্যাখ্যা পেয়ে যাচ্ছি, না 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 সবকিছু না আমি না, বুঝতে পারছি। ওরকম না, ওরকম না, ব্যাখ্যাটা কিরকম, মানে কি বলবো, আগে ভাবো
আমি রিচার্ড ডকিন্সের বইটা পড়িনি, হ্যাঁ। এখন এই মুহূর্তে সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, প্রেমের সেই মধুর মুহূর্ত, চিঠি লেখা ইত্যাদি একটা আনকনসিয়াসই থাকে বলতে গেলে, এবং সেটা খুব মানে আনন্দ উপভোগ করা যায়, তার থেকে আনন্দ আহরণ করা খুব সহজ, ঠিক আছে। এবার যখন রিচার্ড ডকিন্সের ওই বইয়ের ব্যাখ্যাগুলো পড়ার পরে আমি এই জিনিসটা করছি, তখন আমার ব্যাখ্যা আসছে কি মাথায়, এই একটা পুরুষ, এর কাছে কি আছে, বেশি শক্তি আছে, এর কাছে সম্পদ রয়েছে, ও একটা নারী, ওর কাছে ডিম্বাণু রয়েছে, ওর কাছে গর্ভ রয়েছে, ও কেন একে চাচ্ছে, এর হয়তো উচ্চতা বেশি, এ হয়তো শক্তিশালী, বা এ হয়তো বেশি শ্রম দেবে, আর ও কেন চাচ্ছে, ওর হয়তো বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চাকে খাবার দেওয়ার যে দৈহিক গঠন সেগুলো ওর ঠিকঠাক রয়েছে, হ্যাঁ। তো এগুলো একেবারে ফদ্দের মতো বেরিয়ে আসে, ঠিক আছে। এটা তো কেবল প্রেমের বিষয়টা, যেমন তাছাড়া এই সামাজিকতা ভাবো, আগে এই যে আমি আমার দেশে একটা বিপ্লব আনবো, আমি ন্যায় নৈতিকতা আনবো, খুব মানে যুবকদের তো একেবারে রক্ত গরম করার জিনিস, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ওইটা পড়ার পরে দেখি বল, আচ্ছা এই গ্রুপ সাইকোলজিটা কি, কেন আসে, আমার কি এত দায় পড়েছে, আমি এই দেশকে এবার রাষ্ট্রকে শুধরাতে যাচ্ছি, ঠিক আছে। তার ব্যাখ্যাগুলো ফদ্দের মতো বেরিয়ে আসে, তখন এই জিনিসগুলোকে নিহিলিজমের দিকে ঠেলে দেয় না, মানে ভবিষ্যতের কোনো ব্যাখ্যা না, মানে যেগুলো দেখতে পাচ্ছি না ভবিষ্যতের আমাদের ব্যাখ্যা। আচরণ। আমি সেটা বলতে চাইছিলাম, যখন আমরা কোনো কিছু, আমার একটা লাইনটা ভালো করে শুনবি, যখন আমরা কোনো কিছুকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছি, তার মানে সেখানে প্রবলেমস আছে। দ্যাট ইজ নট এ গুড ফিলোসফিক মডেল। ওকে, কারণ ইউনিভার্স কমপ্লিট নয়, বা সবকিছু আমাদের অস্তিত্ব বা সমাজ সেটা কমপ্লিট নয়, ইটস বিকামিং। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তার উদাহরণটা সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম, গেমিং ওয়ার্ল্ডের যে এক্সাম্পলটা দিলাম। প্রোগ্রামিংটা কমপ্লিট নয় হোল ওয়ার্ল্ডে, কিন্তু দেখে মনে বাস্তব হচ্ছে বাস্তব ওয়ার্ল্ডটা বাস্তব থেকে বাস্তব থেকে একটু উদাহরণ দাও। বাস্তব থেকে। যেমন আমরা একটা গেমিং গেমিং ওয়ার্ল্ডের যে এক্সাম্পল দিলাম, ওটা কি বুঝতে পেরেছিস? ওটা কি হ্যাঁ, এক্সাম্পল ওটা আমি বুঝাতে বুঝতে পেরেছি পেরেছি, না? কিন্তু বাস্তবের সাথে আমি রিলেট করতে পারছি বাস্তবের না। সাথে হচ্ছে কি, আমরা ইউনিভার্সকে আজকে একরকম ভাবে এক্সপ্লেন করছি, নেচারকে একরকম ভাবে এক্সপ্লেন করছি, আজ থেকে 100 বছর পরে অন্যরকম ভাবে এক্সপ্লেন করবো। আমি 100 বছর পরে যেতে চাচ্ছি না, আমি এখন বসে ব্যাখ্যা যেটা পাচ্ছি সেটার কথা বলছি, 100 বছর বুঝতে পরে পারছিস যাবো না না। তুই? তুই দেখ, দুটো না মানে লেভেলে আচ্ছা প্রবলেম আছে। এখানে একটা একটা হচ্ছে কি, হ্যাঁ, যখন আমি পাঠক, আমি বই পড়ছি, সেই বইটার এফেক্ট আমার উপরে কি পড়ছে, আসলে আমি কি ভাবছি সেটা একটা জিনিস। আমি সেই হুম। বিষয়ে যাচ্ছি না, আমি ওই ফিলোসফিক মডেলটা সম্পর্কে কথা বলছি। তুই যেটা বলছিস যে আমি বইটা পড়ে আমার সবকিছু, আমি আমার মানে আমি কোনো কিছু ফিল করতে পারছি না, সবকিছু র্যাশনাল। ধরো আগে আমার একটা অ্যাট্রাকশন ফিল হতো অন্যদেরকে দেখে, এখন আমার সবকিছু নলেজ আছে আমার কাছে, যে আমার হরমোনাল রিয়াকশন এরকম হচ্ছে বা এই জিনিসগুলো। সেটা একটা পাঠকের লাইফের একটা ফেজ জাস্ট, ঠিক আছে। ওটা দ্যাটস নট দ্যাট মাচ ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমি সবকিছু ব্যাখ্যা করতে পারছি। তুই যে লেভেলে বলছিস পাঠকের লাইফের, ওটা একটা ফেজ। যদি এরকম হয় কোনো পাঠকের ক্ষেত্রে যে আমি সবকিছু ব্যাখ্যা করতে পারছি কোনো একটা বই পড়ে, তার মানে ভালো নলেজ হচ্ছে সেটা যেখানে, যেটা পড়া শেষ করার পর আমার মাথায় 5টা প্রশ্ন থাকবে। সেটা নয় যে আমার এক্সিস্টিং প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে গেছি। বরঞ্চ পড়া শেষ হওয়ার পরে, এই পডকাস্টটা শেষ হওয়ার পরে যদি কারুর মাথায় 10টা প্রশ্ন জেগে যায়, তার মানে পডকাস্টটা ভালো। আর যদি কেউ সব উত্তর পেয়ে যায় ঠিকঠাক একদম, মানে পাজেলের পিসের মতো, আমার প্রশ্ন ছিল এর উত্তর পেয়ে গেছে, এই প্রশ্ন ছিল উত্তর পেয়ে গেছে, তার মানে এটা ভালো পডকাস্ট হয়নি। ঠিক তেমন, যদি আমি একটা বই পড়ার পর যদি আমার মনে হয় যে আমি সবকিছু অ্যান্সার পেয়ে গেছি, বা আমি সবকিছু ব্যাখ্যা পেয়ে গেছি, তার মানে আইদার আমার মধ্যে কোনো একটা ভুল ছিল, আমি ভালো করে বুঝতে পারিনি বইটা, অথবা বইটার মধ্যে কোনো একটা ফ্ল আছে। আমি সেই বিষয়ে কথা বলছি না, পাঠকের উপরে কি এফেক্ট পড়েছে। আমি বলছি ওই ফিলোসফিক মডেলটার মধ্যে কি প্রবলেম আছে, ওর সাথে অন্যান্য ফিলোসফিক মডেলের রিলেশন কি। দ্যাটস এ সিম্পল থিং, দ্যাটস এ, মানে দুটো আলাদা লেয়ারেই কথা বলছি। তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে সেটা পাঠকের উপর একটা এফেক্ট। একটা সিনেমা দেখার পর কিছুক্ষণ, 3 ঘন্টা সিনেমা দেখার পর আমাদের মনে একটা তার এফেক্ট থাকে, তারপর আস্তে আস্তে ফেড হয়ে যায়, আমরা আবার নতুন সিনেমা দেখি, তারপর আবার আচ্ছা যেটা আচ্ছা দেখি, আচ্ছা, ঠিক এরকম আছে, করে আচ্ছা আমরা অন করে। আচ্ছা আচ্ছা, অন্যভাবে একটু আসি তাহলে। আমি যে ব্যাখ্যাটা পেয়েছি, আমি কোনোদিনই বলছি না যে আমি ওটার থেকে ভালো ব্যাখ্যা চাই না। এটা অনেকটা ধরে না নিউটনিয়ান মডেলের মতো, এখন অব্দি আমার যা অবজারভেশন আছে আমার নিউটনিয়ান মডেল দিয়ে কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এমন না যে আমি আইনস্টাইনের মডেলের খোঁজে নেই, ঠিক আছে। আমি এটা বলতে চাচ্ছি যে এখন অব্দি যা অবজারভেশন আছে আমার কাছে, আমার ওই নিউটনিয়ান মডেল দিয়ে হয়ে যাচ্ছে। এবার এর বাইরে যদি অবজারভেশন আসে, তাহলে তো আমি তো খুশি হব যে বাবার এইটা তো এ দিয়ে ব্যাখ্যা করা গেল না। মানে বিষয়টা হয়েছে কি যে মানে বিষয়টা হচ্ছে কি যে আহ এমন আছে না যে আমি যদি একটা মানে একটা এক্সাম্পল দিই, যেমন কার্ল মার্কস, সাপোজ মার্কসের দাস ক্যাপিটাল বইটো এগুলা, বা যারা মার্কস নিয়ে অনেক ঘাটাঘাটি করছে, পড়ালেখা করছে,
তো তারা যখন পুরা রিয়ালিটিকে যখন অবজার্ভ করে বা দেখে, হ্যাঁ, ওই লেন্স দিয়ে, তো পুরো একটা লেন্স চলে আসে না তার কাছে, যে আচ্ছা ঠিক আছে, এখন তো চাইলে আমি আমার রাজনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, তারপরে মানুষ কিভাবে উঠে বসে চলাফেরা করে কিভাবে, আহ, বা এই মহাবিশ্ব, সবকিছুকে আমি একদম মার্ক্সবাদী লেন্স দিয়ে পুরো আমি ওটা ক্যাপচার করে ফেলতে পারতেছি, বা ওটা আমি দেখতে পারতেছি। বা হেগেল পড়লো যে হ্যাঁ, সবকিছু আমি হেগেলিয়ান ডায়ালেক্ট তারপর যা আছে, ফিলোসফি আছে, সবকিছু আমি একদম হেগেলময় দেখতেছি সবকিছু। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার আসে। তো তেমনি ভাবে যখন রিচার্ড ডকিন্স পড়া হলো, বা আমি যদি এখন হারারির যদি সেপিয়েন্স পড়ি, তখন দেখা যায় যে সেপিয়েন্স মানে ওই সেপিয়েন্স এর যেই, সে যে একটা হিস্টোরির যে একটা গল্পের আকারে যে একটা প্রোগ্রেশন দেখাইছে, তো ওটা দিয়ে আমি আমার আহ অর্থ ব্যবস্থা, মানে অর্থনীতি, রাজনীতি, সমাজ, তারপরে শিক্ষা ব্যবস্থা, বা যা যা আছে সবকিছুকে আমি কিন্তু মানে একটা একটা সেন্স মেক করতে পারতেছি আর কি। আমার মনে হয় সৌম্য এরকমটাই আর কি বলছে, যে না, এটা করা যায়। তো মানে এইভাবে এই জিনিসটা তো আমার, মানে আমি বুঝে ফেলতেছি যে সবকিছু ওই জেনেটিক ব্যাপারে চলে আসছে, জিনের স্বার্থপরতাতে চলে আসছে। হ্যাঁ, সবকিছু তো এরকম, এখন যদি সব যদি এরকম স্বার্থপর হয়, বা আমার জিনের স্বার্থপরতাই যদি হয়, হ্যাঁ, তাহলে আসলে আহ তখন তো মানুষ একটা ওই একটা ভেবাচাকার ময় অবস্থাতে পড়ে যায়, যে তাহলে আর কি হইলো জিনিসটা। তো সব যদি এরকমই হয়, একটা যান্ত্রিক একটা খালি মানে মানে এভলিউশনের মাধ্যমে শুধু কপি তৈরি করে যাও, কপি তৈরি করে যাও, এটাই হলো মেইন উদ্দেশ্য, তাহলে আর হইলো কি? মানে এই জায়গাতে এসে তখন বলতেছি যে না, নিহিলিজমের দিকে যদি আমরা মানে ওই টেন্ডেন্সিটা চলে আসে, তো সব এবার এরকম হলে তার কোনো মিনিংই থাকে না, সবই এই স্বার্থপর। এই যে বাবা মার্কসের কথা বললে, এবার মার্কসের তো কথা সহজ সহজে, তো জটিলে যেতেই হবে না। কেউ যদি বলা আছে ধনী কোনটা মানে বড় লোক কোনটা, তাই বলো বাবা মাসে কত টাকার নিচে ধনী আর কত টাকার নিচে গরিব, বললে 51,000 বড় লোক আর 50,000 গরিব। তো বিষয়টা এরকম সেইভাবেই আস্তে নয় আস্তে ওটা অ্যাকচুয়ালি, ভেঙে পড়ে। মার্কস কিন্তু সহজ সরল ওই, নয়। ঠিক হ্যাঁ, আছে। এবার না আমি ওইটা বলছি না, এবার কেউ যদি ওইটা ভাগ করতে চায় যে আচ্ছা আচ্ছা, এবার পুরোটা, এখানে আমার একটা ইয়ে আছে, আমি মানে আমি আর একটু করি ব্যাপারটা সিম্পল। সেটা হলো যে মানে ওয়ার্ল্ড ভিউর যে বিষয়টা, ওয়ার্ল্ড ভিউ আছে। তো এখন কথা হলো কি, যে আগেকার যে মডার্নিজমের যে ধারাটা, হ্যাঁ, মডার্নিজমে কিছু কিছু তারা এই এরকম কমপ্লেক্স অনেক ফিলোসফি মডেল টডেল এরকম দাঁড় করানো হয়েছে, ওটা দিয়ে আর কি পুরো রিয়েলিটিকে একটা ব্যাখ্যা করার একটা প্রয়াস করা হয়। কিন্তু এইটাকে আর একটু ভালো মতো বুঝতে গেলে পোস্ট মডার্নিজমে যাইতে হবে। পোস্ট মডার্নিজমে এসে বললো যে নানাভাবেই রিয়েলিটিকে ব্যাখ্যা করা যায়, তো কোনো কিছু চূড়ান্ত লেন্স না। তো এখানে আসলে তখন জিনিসটা আর একটু ওপেননেস পাবে আর কি, এটা পাবে, মানে ক্লারিফিকেশনটা পাবে আর কি। যে পোস্ট মডার্নিজমে গেলে তখন দেখা যায় যে না, কোনো এককভাবে কোনো লেন্স দিয়ে আর কি রিয়েলিটিকে আসলে ব্যাখ্যা করা যায় না, নানা ধরনের লেন্স হইতে পারে। আর ওই যে মানে জেনেটিক ভাবে ওই যে যান্ত্রিকতাবাদ এটা যেটাকে আমাদের বলে, সিম্পল জিনিস তো বলি যে যে সবকিছুকে লেন্সটা, বায়োলজিতে রিডাকশন করে দেখারও কিছু নাই আসলে। হ্যাঁ মানে এই দেখো, এর থেকে আর সিম্পল কি হয়? না এটাই না না, এটাই রুদ্র বলতে চাইতেছে আর কি। আরে না, আমি 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 সিম্পলি এটা বলতে চাইছি, আমি যে লেন্স দিয়ে দেখছি যেটার মাধ্যমে সবকিছু ব্যাখ্যা হয়ে যাচ্ছে, সেই যে লেন্সটা, সেই লেন্সটা কি আননোন এই জিনিসটাকে রেকগনাইজ করেছে? না। সেই জন্য আমি সবকিছুকে ব্যাখ্যা হুম করতে পারছি। এটাকে ইনক্লুড করতে হবে হুম না আমার মডেলের মধ্যে আননোনের এক্সিস্টেন্সটা? সেটা কি আননোন হুম নোন? হুম সেটা অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড সেটা তাহলে তো এক্সিস্টেন্সটাকে কি ভগবান আছে, কনসিডার ভগবান করেছে? আছে না। তাহলে, তাহলে তো ভগবান আছে, সেই আননোন সেই আননোন। জিনিসটাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ইউনিভার্স ইজ নট মানে ডেফিনিট, এটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্ট অনগোয়িং প্রসেস অফ বিকামিং। ওকে। থার্ড পয়েন্ট যেটাকে আমি কোনো বলতেই পারিনি, সেটা হচ্ছে কারণ আগের দুটো পয়েন্টকে বুঝতেই পারছি না, সেটা হচ্ছে ল্যাকানের কনসেপ্ট অফ দ্য রিয়েল ল্যাক, যেটা অ্যাকচুয়ালি তোর কগনিটিভ সাইকোলজিতেও এক্সিস্ট করে না, যেটা হচ্ছে এভলিউশনারি বায়োলজিতেও এক্সিস্ট করে না। রিয়েল মানে কি? রিয়েল মানে হচ্ছে এমন একটা পেইন বা এমন একটা দুঃখ বা এমন একটা কষ্ট, যেটা কোনো একটা কারণের জন্য হচ্ছে এমনটা নয়। আমার হাজবেন্ড মারা গেছে তাই আমার কষ্ট হচ্ছে, বা আমার কাছে টাকা নেই তাই আমার কষ্ট হচ্ছে, বা ফর দিস অর ফর দ্যাট রিজন কষ্ট হচ্ছে। পেন, সাফারিং এরকমটা নয়, বরঞ্চ সাফারিং ইন ইটসেলফ, সাফারিং অ্যাজ এ কজ অফ ইটস ওন, পেন অ্যাজ এ কজ অফ ইটস ওন। কষ্ট হচ্ছে কারণ আমার কষ্ট হচ্ছে, কষ্ট নিজে একটা কারণ আকারে তার নিজের এফেক্টটাকে প্রডিউস করছে, সেটা হচ্ছে কি রিয়েল। রিয়েল মানে কি? একটা ভয়, আমাদের মনের যে চেতনা বা সাবজেক্টিভিটি অ্যাকচুয়ালি,
সেটার যে ফ্লোটা তার মাঝখানে একটা ছেদের মতো, একটা কালো পর্দার মতো থাকলে তার মাঝখানে যদি একটা গর্ত বা ছেদ থাকে, সেটা যেমন রিয়েল মানে হচ্ছে সেরকম। কোনো একটা কারণের জন্য কষ্ট হচ্ছে না, কষ্টের জন্য কষ্ট হচ্ছে। এটার এবং মানে কি? যেহেতু সেটা হচ্ছে কষ্টের জন্য কষ্ট কি করে হয়? রিয়েল এর আমি এটা বুঝি না, অ্যাবস্ট্রাক্ট কথা বললে লোকজন সেটাকে নিতে পারে না কেন? কষ্টের জন্য কষ্ট হচ্ছে, নিতে পারে না, না, আমি তো মানে নিতে চাই না। আমি তো নিতে চাই না, হ্যাঁ, বলে কি? দ্যাটস দ্য কারণ ডিফারেন্স থিং। বলো, তাহলে তো কোনো কারণ অসুবিধা বলো, নেই। তাহলে এই কারণ বলো, কারণ বলো। কারণ দুঃখের বলবো। দুঃখের দুঃখ কি করে কেন? না, হ্যাঁ, এখানে এখানে দুইটা জিনিস আছে, মানে ও মানে এটার জন্য ফিলোসফিক্যালি তাহলে দেখলে অনেক ওই কিছু যে বুঝতে হবে। এটার জন্য তাহলে আমাকে ল্যাকানের কনসেপ্ট অফ ল্যাক বুঝতে হবে। ল্যাকের কনসেপ্ট বুঝতে গেলে আমাকে ফ্রয়েডের কনসেপ্ট অফ লস বুঝতে হবে। ঠিক আছে? ফ্রয়েডের কনসেপ্ট অফ লস বুঝলে তখন তুই উদাহরণ দাও ল্যাক না বুঝতে তুমি পারবি, একটা, ল্যাক বুঝলে তুমি তখন একটা রিয়েল উদাহরণ বুঝতে দাও, পারবি। তুমি এবার বাস্তব উদাহরণ এটা দাও যে এক্সট্রিম যে বুঝতে গেলে এখন ঘন্টা লেগে যাবে না, অ্যাকচুয়ালি। না, 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 তুমি একটা বাস্তব উদাহরণ দাও। আইনস্টাইন বলেছিল না, না আইনস্টাইন না, কোন জন একটা, দাঁড়াও, একটা গণিতজ্ঞই ছিল, আইনস্টাইন হতে পারে অথবা অন্য অন্য কেউ হতে ফাইনম্যান পারে। ফাইনম্যান হ্যাঁ, যে আচ্ছা, সহজ করে একটা বলো তো, আহ, ধর তাহলে তুমি ভালো শিক্ষক। বাস্তব এক্সাম্পল দিচ্ছি। ধর 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 বাস্তব এক্সাম্পল হচ্ছে, ধর আমার মনে হচ্ছে যে আমি একটা গাড়ি কিনবো। ঠিক আছে? আমার আমার ইচ্ছা হচ্ছে আমি একটা গাড়ি কিনবো। ওকে, আমাদের একটা ডিজায়ার তৈরি হয়েছে, একটা ইচ্ছা তৈরি হয়েছে। ওকে, এবার আমি যখন গাড়িটা কিনছি, কেনার পর সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আমার, কিন্তু তারপরেই আবার দেখতে পাচ্ছি যে আমার মনটা পুরোপুরি স্যাটিসফাই হয়নি। অন্য কোনো একটা জিনিস হয় না। সে আমার ফ্যান্টাসিটাকে ক্যাপচার করে নিয়েছে, অন্য একটা গাড়ি, অন্য একটা ঘড়ি। ঠিক আছে? হুম, হুম। তো আমার মধ্যে আবার একটা খামতি বা একটা না পাওয়ার একটা খিদে, একটা কোনো কিছু ল্যাক, না থাকা, সেটা আবার তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে এবার ওই জিনিসটা কিনলে আমার এটা পূরণ হয়ে যাবে। তারপর যে আমি ওটা কিনছি, তখন তারপর দেখছি যে না, এটার মধ্যে সেই জিনিসটা নেই যেটা আমি ভেবেছিলাম। এটা অন্য জিনিসের মধ্যে আছে। তারপর দেখছি যে এটা না, এটার মধ্যে নেই। এটা এবার তো দাঁড়া, এক এটা মিনিট, তো এক মিনিট, জাস্ট হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হোল্ড 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 পুরো জিনিসটা বোঝার চেষ্টা অবশ্যই। কর। ঠিক আছে? এত এত কুইকলি তুই বুঝতে পারবি না জিনিসটা। ওকে, মানে ইটস নট দ্যাট ইজি। তো ওই যে ল্যাক যেটা নেই আমাদের মধ্যে, ল্যাকন বলছে কি ওই ল্যাকটা একটা অবজেক্ট আছে, যেটার নাম হচ্ছে অবজেক্ট পেটিটা, মানে অবজেক্ট ইম্পসিবল। এমন একটা বস্তু যে বস্তুটার অস্তিত্ব নেই, সেই বস্তুটা আমাদের ওই ল্যাক বা ওই যে না থাকা, ওই যে অনবরত চাইছি, সেটার দ্বারাই এটা পূরণ হতে পারে। এবার সেই অবজেক্টটা, সেই বস্তুটা আমাদের ফ্যান্টাসির সাথে, ধর আমার এই বইটা পড়ার ইচ্ছা হচ্ছে, তাহলে এই বইটা অ্যাকচুয়ালি যেটা, আর আমি যখন দূর থেকে বইটা আমার পড়ার ইচ্ছাটা তৈরি হচ্ছে, যখন ওই ল্যাকটা ফিল করছি, তখন যে ফ্যান্টাসিটা তৈরি হচ্ছে, সেই ফ্যান্টাসির মধ্যে এই বইটা আর আমার ওই ফ্যান্টাসি মানে বাস্তবে যে বইটা, আর ওই অবজেক্ট যেটা অ্যাকচুয়ালি নেই, যেটা পূরণ হবে না কোনোদিনও, সেইটা দুটো একসাথে মিলে আছে। যখনই আমি ওটাকে পূরণ করছি, তখন ওখান থেকে স্লিপ হয়ে আবার ওই ল্যাকটা ফেরত চলে আসছে। যার ফলে ল্যাক ওই ডিজায়ার বা ওই ইচ্ছাটার মাধ্যমে নিজেকে রিকনস্টিটিউট করছে। অর্থাৎ আমি এটা চাইছি, সেটা চাওয়ার মাধ্যমে আমি আবার ওই ল্যাক ওটাতেই ফিরত আসছি। আমার মনে হচ্ছে যে আমি এই বইটা পেয়ে গেলে আমার মনটা শান্ত হবে, সুখে থাকবে, ভালো থাকবে, এটা আমাকে পূরণ করতে পারবে। কিন্তু লেখন বলছে যে অ্যাকচুয়ালি এমনটা নয়। এইটা একটা মিডিয়াম বা একটা মাধ্যম, যার মাধ্যমে ওই ল্যাকটা নিজে নিজেকে আবার পুনরায় স্থাপন করছে, নিজের কারণ আকারে আবার ফিরে আসছে। বুঝে গেল? তোর মনের মধ্যে পুরোপুরি 100% স্যাটিসফাইড তুই কখনো হতে পারিস? হিউম্যান এটা বিং কখনোই 100% স্যাটিসফাইড এটা নয়। এটা এটা ওইটাই হচ্ছে ওই যে এটা সম্পূর্ণ বায়োলজিতে ব্যাখ্যা করা যায়, কারণ যারা, ভাবো কেউ একটা হরিণ শিকার করে শান্ত হয়ে গেছে, এবার আমি কোনো তারকা, ভারতের কোনো তারকার কথা বলছি না, ঠিক আছে? এইভাবে নেবেন না যে একটা হরিণ শিকার করে যে শান্ত হয়ে গেছে, সে হুম, আর না খেয়ে মারা যাবে। তার একবার খেলো, তার খিদে আবার পাবে, সে আবার খেতে যাবে। তেমনি তুমি যদি এই তুই এই যেটা বলছিস দৌড়ে বা দ্যাট ইজ নিড, এই আর রেস, আমি যেটা বলছি দ্যাট ইজ ডিজায়ার। নিড আর ডিজায়ারের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের যে ইচ্ছেগুলো তৈরি হয় সেটা দু রকমের হয়। এবার এবার রিয়েল শুধু দেখো দেখো কেস আছে। ভাবো আমি আমার আশপাশে থাকি, ঠিক আছে, আমার এই মহল্লায় থাকি, সেখানে কারুর কাছে রকেট নেই। এলন মাস্কের যে রকেট, হ্যাঁ, কারুর কাছে রকেট নেই। তো আমার ওইটা পাওয়ার জন্য তো লাফালাফিও নেই, সোজা কথা। এখন যদি কোনো পুরুষ হট করে, বা কোনো মহিলার ক্ষেত্রে, মহিলা, আমি ওদের মনোবিজ্ঞান নিজের থেকে বুঝি না, আমি নিজের উদাহরণ দিচ্ছি, কোনো অন্য একটা পুরুষ হট করে এখানে যদি ওই গাড়ি নিয়ে আসে, তো আমার তখন এটা প্রেসার তৈরি হয় যে আমি না আনলে আমার কাছে সেই নারী জগৎ আসবে না, ঠিক আছে? বা যে ক্ষেত্রে বলে, আচ্ছা, ভারতে ভারতে ধরে নেওয়া হচ্ছে 5 ফুট 7, 8, 9 খুব একটা ভালো হাইট, ঠিক আছে? তো এখানে যারা 5 ফুট 7, 8, 9,
তারা নিশ্চিন্তে ঘুরতে পারে, ভালো মেয়ে তারা পেয়ে যাবে, মেয়েদের মধ্যে সে আকাঙ্ক্ষাটা নেই এখন আমার 6 ফুট লাগবে, ঠিক আছে। তো সেই মেয়ে যদি নেদারল্যান্ডসে যায় তখন তার উল্টো মানে ইয়ে হয়ে যাবে যে এখানে 6 ফুট তো খুবই ছোট, হাই 6 ফুট নিয়ে আমি কি করব, ঠিক আছে। তো আমি সেটাই বলছি যে অনেক কিছু যেটা পাওয়া চাওয়া পরে, তুমি গাড়ির উদাহরণ দিলে, এবার বলো আদিম মানুষ গাড়ির জন্য লাফাতো না, গাড়ি নেই, গাড়ির জন্য লাফাবে না, সে দেখাবে যে এ ছাগল শিকার করে এনেছে দেখো, আর আমি মোষ শিকার করে এনেছি দেখো, কার সাথে তুমি যাবা। এবার বলো। এটা এটা আমার তুমি কি বলতে চাইছিস তুই? আমি এটা বলতে চাচ্ছি যে এই যে কোনো জিনিস আমাদের মধ্যে পাওয়ার ইচ্ছা, হুম, হ্যাঁ। এটা কিছু ক্ষেত্রে যেটা তুমি নিড বললে অবশ্যই, যে আমি এবার এইটা খেয়েছি এত শক্তিশালী হয়েছি বা বেঁচে গেছি, এবার ওইটা চাই যে তা আরো ভালো থাকতে পারি, ঠিক আছে। আর দ্বিতীয় একটা লাক্সারির বিষয়টা কখন চলে আসে, যখন লোককে আমার দেখাতে হয়, একটা প্রেশার, এভলিউশনারি প্রেশার, বা কি বলবো সবচেয়ে ভালো সেক্সুয়াল প্রেশার হয় এটা, ঠিক আছে, যে তোমাকে ওটা আনতে হবে নাহলে হবে না, এবং যেটা নেই সেইটা নিয়ে অতটা আনাআনির মারামারি হয় না। যেটা নেই সেটা নিয়ে, হ্যাঁ, তো তার থেকে কি প্রমাণ হয়? তুই একটু আগে ক্লেম করলি যে এভলিউশনারি বায়োলজির দ্বারা ব্যাখ্যা করা যায় রিয়েল কে, যেটা জ্যাক ল্যাকনের রিয়েল কনসেপ্ট কে অফ না, আমি রিয়েল বা বললাম এই ল্যাক, যেটা আমি বিহেভিয়ার, বুঝতে চাই। এই বিহেভিয়ারকে আমি তো ওই জিনিসটা আমি জানি না, যে তুমি ল্যাক বলতে কি বলছো, যে এই যে ভেতরের মধ্যে যে শূন্যতা রয়েছে, যার মধ্যে সবকিছু গ্রাস হয় কিন্তু শূন্যতা কখনো ভরে না, হুম। হ্যাঁ, সেটার হ্যাঁ, কথা তো বলছি না, এটাকে তুই সেরকম তো বায়োলজিক্যালি কি করে ব্যাখ্যা করবি? ওই বিহেভিয়ারটাকে তুমি ল্যাক দিয়ে এটা হচ্ছে সিম্বলিক, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা আচ্ছা, ওই বুঝতে হ্যাঁ পেরেছি তোর ওটাই প্রশ্ন। বলছি, তুমি ল্যাগ দিয়ে করেছো, আমি ওই একই জিনিস বায়োলজি দিয়ে ব্যাখ্যা করে দিই, তুমি ওর বিহেভিয়ারকে ডিফাইন করছো, আমি বিহেভিয়ারকে ডিফাইন করছি, তো বায়োলজি তো অক্ষম না এটাকে হ্যাঁ, ব্যাখ্যা করা। ল্যাক হচ্ছে, হ্যাঁ, আমি ওটা তোকে বোঝানোর জন্য ওটা আমি বলেছি। ল্যাক হচ্ছে কি, ইট ইজ ল্যাক মানে শূন্যতা, তো শূন্য ম্যাথামেটিক্সে যেমন শূন্য হয়, কিন্তু ম্যাথামেটিক্সের যে শূন্যতা সেটা হচ্ছে কি একটা ডেফিনিট ফর্ম, মানে তোর কাছে যেটা শূন্য, আমার কাছে যেটা শূন্য, নাইমের কাছে যেটা শূন্য, একই শূন্যতা। কিন্তু সাইকোঅ্যানালিসিসে যে শূন্যতা, এটা ল্যাক মানে হচ্ছে, ল্যাক অনেক রকমের হয়, তার মধ্যে যেটা সব থেকে কেন্দ্র সেটা হচ্ছে রিয়েল বলা হয়। ওকে, সেই যে রিয়েলটা হুইচ ইজ কনস্টিটিউটেড বাই দ্য সিম্বলিক অর্ডার, মানে রিয়েল সিম্বলিক অর্ডার মানে কি, মানে লস, রুলস, ট্রাফিক রুলস আমরা মেনে চলছি। আমার ছেলেরা এক রকমের ড্রেস পরবে, মেয়েরা এক রকমের ড্রেস পরবে, বা হচ্ছে আমার পাসপোর্ট বা ভিসা, বা হচ্ছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, বা হচ্ছে যত রকমের নিয়ম, মানে সমাজ, জাতি, দেশের ন্যাশনাল ফ্ল্যাগ থেকে শুরু করে, মানে যদি আমার স্যালারি পে চেক এত বেশি হয় তাহলে আমি হায়ার ক্লাসে, কম হলে আমি লোয়ার ক্লাস, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হচ্ছে কি রুলস। আমাদের মনের মধ্যে না তিনটে ডাইমেনশন থাকে, একটা হচ্ছে সিম্বলিক, একটা হচ্ছে ইমাজিনারি, আর একটা হচ্ছে রিয়েল। সিম্বলিক মানে কি? সিম্বলিক মানে হচ্ছে লস, রুলস, যেটা আমরা সবাই মিলে বিশ্বাস করছি। ট্রাফিক রুলস, আমরা সবাই মিলে ট্রাফিক রুলস মেনে চলছি, ভেবে নিচ্ছি এটা বাস্তব, তাই এটা বাস্তব। ভারত আর পাকিস্তানের মাঝখানে বর্ডার কেন এক্সিস্ট করে? কারণ ভারতের সমস্ত মানুষ, পাকিস্তানের সমস্ত মানুষ কল্পনা করে নিয়েছে এখানে একটা বর্ডার আছে, তাই এটা বাস্তব। আদতে এটা মাউন্ট এভারেস্টের হাইটের মতো নয়, যেটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি ট্রু। এটা একটা সিম্বলিক ট্রুথ, সবাই মিলে আমরা ভেবে নিচ্ছি, হচ্ছে সিম্বলিক। লস, রুলস, নর্মস, এগুলো হচ্ছে সিম্বলিক, এটা হচ্ছে একটা ডাইমেনশন আমাদের মনে। আর একটা ডাইমেনশন যেমন টাকা। ইমাজিনারি, যেমন টাকা। ইউভাল নোয়া হারারির বইতে তো আসছে, যেটাকে ইমাজিন অর্ডার বলা হয়, ইন্টারসাবজেক্টিভ যেটাকে আমরা বলি আর কি, সিম্বলিক অর্ডার ওটা, ঠিক আছে। এরপর সেকেন্ড জিনিস কি, সেকেন্ড হচ্ছে কি তোর ইমাজিনারি। ইমাজিনারি মানে কি ফ্যান্টাসি, যেটা আমি কল্পনা করছি যে আমি যখন আমার অমুক গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবো, ওর হাত ধরে ঘুরে বেড়াবো, কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে। বা আমি আমার ওই গাড়িটা যখন কিনবো, গাড়ি চালাবো, তখন সবাই বলবে বা অনেক টাকা, অনেক গাড়ি আছে, যে বিরাট দারুণ হ্যাঁ গাড়ি। লোক চাপা দেবো এই যে গাড়ি দিয়ে। তো ওই যে আমি কল্পনা করছি যে ফ্যান্টাসিটা, ঠিক আছে, ওই যে ফ্যান্টাসিটা ওটা একটা আলাদা ডাইমেনশন, যেখানে আমি ফিল করি যে আমি ইউনাইটেড উইথ মাই ওন মাদার, একটা যেখানে আমি একটা অন্য বডির সাথে পুরো ইউনাইটেড ছিলাম, বা একটা শিশু যেমন তার মায়ের সাথে ইউনাইটেড থাকে, ওই ফিলিংসটাকে আমি এক্সপেরিয়েন্স করি, হচ্ছে সিম্বলিক। আমরা যেমন পুরানো দিনের গান শুনি বা সিনেমা দেখি, রোমান্টিক মুভি দেখি, কেন? কারণ আমরা সিম্বলিক ডাইমেনশনটাকে এক্সপ্লোর করতে চাই। আর্ট, পেইন্টিং, সিনেমা, মিউজিক, সিম্বলিক ডাইমেনশন। একটা হচ্ছে, সরি, সিম্বলিক বলছি, ইমাজিনারি ডাইমেনশন, ইমাজিনারি। একটা হচ্ছে সিম্বলিক, যেটা হচ্ছে লস, রুলস, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল। একটা হচ্ছে ইমাজিনারি, ফ্যান্টাসি, যেখানে থাকে, যেখানে ইউনিফিকেশন থাকে। আর একটা হচ্ছে কি রিয়েল। রিয়েল মানে যেটা নেই, যেটা হচ্ছে একটা ট্রমা, এমন একটা জিনিস যেটা হচ্ছে ঘটনার শৃঙ্খলা থেকে ডিসপ্লেসড হয়ে বাইরে পড়ে গেছে, যেটাকে আমরা কম্প্রিহেন্ড করতে পারি না। ওকে, এবার সেই যে রিয়েলটা, সেই যে শূন্যতা, সেই যে না থাকা, সেটা একটা, সেটা কনস্টিটিউট হচ্ছে, মানে সেটা তৈরি হচ্ছে এই যে
সিম্বলিক আর এই যে ইমাজিনারি তার স্ট্রাকচারের দ্বারাই ওটা তৈরি হচ্ছে। এমন তো নয় যে ওটা আমার মধ্যে যে রিয়েলটা আছে আর তোর মধ্যে যে রিয়েলটা সেটা একই রিয়েল, না। আমার মধ্যে যে শূন্যটা তোর মধ্যে যে শূন্যতা সেটা একই নয়। এটা ম্যাথামেটিক্যাল শূন্যতার মতো নয়, জিরোর মতো নয়। রিয়েল কনস্টিটিউটেড বাই দ্য সিম্বলিক অ্যান্ড ইমাজিনারি। এবার আমি বোঝা বুঝতে গেল? পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি আমি সেটাই তোমাকে ওই ভাষায় বলতে চাচ্ছিলাম যে আমি এই মহল্লায় থেকে আমার যে চাওয়া পাওয়া, আমার যে কম্পিটিশন, সেটা তোমার ওখানকার চাওয়া পাওয়া কম্পিটিশনের থেকে আলাদা, এবং কিছুটা বাইরের থেকে আমরা দেখেও কিছুটা নিই, পুরোটা নিজের থেকে না, বাইরের থেকে ভেতরের ইমাজিনেশন মিশিয়ে তারপরে একটা খিচুড়ি মারতে পারে। আচ্ছা, নাইমদার কাছে যাই এখানে। আচ্ছা, নিহিলিজমে যে জায়গাটা আমরা একটু আগে আটকে গিয়েছিলাম, যে মার্ক্সবাদের যে কথাটা এসেছিল, মার্ক্সবাদ বা লেন্স, ঠিক আছে, আমি তো ওখানটা স্পষ্ট তো মানে বলতে চাইছি যে আমাকে অন্য একটা লেন্স দাও বাস্তব উদাহরণের মাধ্যমে। কারণ আমরা তো মানে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বাদে অন্য কিছু, এবার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ মানে কেউ হাতি ঘোড়া এসব কিছুই না, বাস্তবে উদাহরণ দেখাও, একটা ব্যাখ্যা দাও। কারণ নিউটনও যখন ওই যে বলে না যে বল সমান সমান দুটোর গুণফল, মানে ভর দুটোর গুণফল বাই দূরত্বের বর্গের সমানুপাতিক, হ্যাঁ, এই কথাটা দূরত্ব মানে এরকম কোনো ডি ঘুরে বেড়াচ্ছে না, বা ভর মানে কোনো এরকম কোনো এম ঘুরে বেড়াচ্ছে না। ওটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে আনি যাতে আমরা বাস্তব ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। তো আমি বল তোমার কাছে গিয়ে থাকলো যে এই যে লেন্স, এইভাবে বাস্তবকে দেখার আর কি কি লেন্স থাকতে পারে যদি বাস্তব উদাহরণের মধ্যে দেখো? কারণ মার্ক্সবাদ ইত্যাদির তো অনেক ত্রুটি বিচ্যুতি বা ভালো দিক থাকে, এইটা ত্রুটি বিচ্যুতি ভালো দিক যদি একটু আলোচনা করতে পারি বাস্তব উদাহরণের সাথে। এখন কথা হলো লেন্সের ব্যাপারটা ওখানে আমি ক্লিয়ার করতে যাচ্ছিলাম যে এটা হলো মডার্নিজম, মানে তিনটা এরা আছে, হ্যাঁ, তিনটা। একটা হলো প্রি মডার্ন, আর একটা হলো মডার্ন, আর একটা হলো পোস্ট মডার্ন, তিনটা। তো প্রি মডার্নের মডার্নে যে তুমি ওই যে বিভিন্ন ধরনের কুসংস্কার, প্রথা বা গোষ্ঠীগত যে ভ্যালু আছে ওইগুলো পাবা। হ্যাঁ, গোষ্ঠীগত যে ভ্যালু গুলো আছে, ধর্মীয় ভ্যালু গুলো আছে, ওইগুলো তুমি পাবা বা ওইটার একটা ট্রেন্ড দেখা যায়। আর মডার্নিজমে এসে হয়ে যায় কি যে সবকিছু আর কি যুক্তি দিয়ে মাপামাপি চলবে, সবকিছু যৌক্তিক হবে। তারপরে সবকিছুকে বৈজ্ঞানিক যে মানে যে প্রসেস আছে, প্রসেসের ভিতর দিয়ে আর কি মাপ যোগ করা হবে, করে তারপরে বিভিন্ন মানে ওই ওই আদলে ব্যাপারটা দেখা হবে। যেমন এই জায়গায় তুমি এই যে ডারউইন পাবা, তারপরে মার্কস পাবা, ফ্রয়েড আছে এই জায়গায়, হ্যাঁ, তারপরে এরকম সবকিছু। যেমন এই জায়গাটাতে এসে দেখা যায় যে মনোবিজ্ঞানও একটা মানে বৈজ্ঞানিক একটা ভিত্তি থেকে এগিয়ে যায় সামনে, যে উইলিয়াম জেমস যেটা প্রবর্তন করছে। তো এই যে পুরো মডার্নিটির যে একটা ট্রেন্ড, হ্যাঁ, তো এই জায়গায় যে দেখা যায় যে অনেক সময় আছে সব বস্তুবাদিতাও চলে আসে এটার ভিতরে। সবকিছু বস্তুগত যান্ত্রিকতা চলে আসে, এটার সাথে চলে আসবে কনজিউমারিস্টিক ট্রেড চলে আসবে। তো এই মডার্নিটির সমস্যা মার্কসও তার মতো করে ব্যাখ্যা করছে, নিটশের মতো করে ব্যাখ্যা করছে। তো নিটশে ব্যাখ্যা করতে করতে নিটশে নিহিলিজমে ঢুকে গেছে, হ্যাঁ, এবং লাস্ট ম্যানের কনসেপ্ট দিছে। আর মার্কস তো এলিয়েনেশনে ঢুকে গেছে, ক্যাপিটালিজম, এলিয়েনেশন, আরো যা যা আছে সবকিছু। তো এরা দুজন মূলত করছে কি, এরা মডার্নিটির সমস্যা তুলে ধরছে আর কি। একজন অর্থনৈতিক ভাবে তুলে ধরছে, অর্থনৈতিক বা ওইখান থেকে স্টেম মানে ওইখান থেকে হওয়া আরো নানা ধরনের প্রবলেম যেগুলো হয় ওইগুলোর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আর নিচে করছে ইন্ডিভিজুয়ালিস্টিক দিক দিয়ে আর কি, যে ইন্ডিভিজুয়াল ভাবে আমরা আসলে মানে কোন দিকে যাচ্ছি। তো নিচেও কিন্তু ওই দিন শেষে ডারউইন ডারউইনের ব্যাপারগুলোও কিন্তু ওখানে তার লেখার ভিতরে উল্লেখ আছে, যেমন উইল টু পাওয়ার যে বিষয়টা আছে, যে সবকিছু আর কি মানুষ ক্ষমতা অর্জন করতে চায়, মাস্টার মোরালিটি, তারপর স্লেভ মোরালিটি, হ্যাঁ। তো এরকম নানা ধরনের বিষয়গুলাই আছে। তা আমার কথা হলো যে পোস্ট মডার্নিজমে যে তখন এই যে মডার্নিটি যে একটা লেন্স দিয়ে সবকিছু দেখা, মানে বৈজ্ঞানিক ফ্রেম দিয়ে দেখা বা যুক্তি টুক্তি দিয়ে দেখা, তো অনেক মডার্নিস্ট কিন্তু দেখায় যে আসলে ব্যাপারগুলো কিন্তু প্যারাডক্সের দিকে চলে যায়। ওই যেমন নিউটনিয়ান যে লেন্স দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে যখন আইনস্টাইন বা ওই কোয়ান্টাম মেকানিক্সের ওই দুনিয়াতে গেলে যে আনসার্টেনিটি ক্রিয়েট হয়, হ্যাঁ, ওই 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 জায়গাতে তখন মানে একটা জাম্প মারে। কিন্তু
মেইন জিনিসটা হলো যে তার মানে কি নিউটনিয়ান মেকানিক্স কি আসলে আমাদের যে বাস্তব জগৎ, হ্যাঁ বাস্তব জগতে কি কাজ করে না? কাজ করে, 100 কাজ করে। হ্যাঁ, কিন্তু তফাৎটা হচ্ছে একবারে গভীরে ঢুকলে না তখন আর কি অনেক কিছু কাজ করে না, একটু অদ্ভুতরে হয়ে যায় জিনিসগুলো। কিন্তু এমনি আমরা খালি চোখে যখন দেখতেছি নর্মালি, হ্যাঁ একটা ব্যবহারিক একটা দুনিয়ায় যখন আমরা দেখতেছি সবকিছু, তখন দেখতেছি হ্যাঁ আমি তো গ্লাস দিয়ে তো একটা পানি ভরে আমি তো পানি খেতেই পারছি, ওখানে তো কোনো ভুজুং ভাজুং কিছু নাই। এবং ওইখানে নানা ধরনের সূত্র বৈজ্ঞানিক সূত্র অ্যাপ্লাই করে আমরা নিমিষেই কাজ করতে পারতেছি। তো এইটা হলো কি, এটা ফিলোসফির ভাষায় বলো এটা হলো উপযোগবাদ। হ্যাঁ, মানে উপযোগবাদ আর প্রয়োগবাদ, সরি। তো এর একটা ধারা আছে প্র্যাগম্যাটিজম, যে যেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো, যেই সূত্র বলো বা যেই জ্ঞান বলো, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবো বাস্তব জীবনে, সেটাই সত্য। আর যেটা কাজে লাগাতে পারবো না সেটা মিথ্যা, সোজা কথা। কোনো ধরনের কোনো তর্কাতর্কি নাই, সবকিছু একদম মোটা দাগে ইয়ে করা যায়। কাজ করছে সত্য, কাজ করে নাই মিথ্যা, শেষ। তো আমি ফিলোসফি পড়তে যে আমার কাছে এই প্র্যাগম্যাটিজমকে সবচেয়ে বেশি খারাপ লাগে, কারণ এটা কমপ্লেক্সিটিতে ঢুকবেই না, ঠিক আছে? কারণ কারণ এটা হলো টোটালি মানে সাধারণ মানুষের দর্শন লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা, নাইমদা মানে সাধারণ ভাবে চিন্তা করে লোকাচর টাইপের দর্শন লাগে। হ্যাঁ, একটা প্রশ্ন করি, কারণ আমরা এটাই চাই। একটা প্রশ্ন করি এখান থেকে, যে প্র্যাগম্যাটিজম তুমি বললে গভীরে ঢুকবে না, হ্যাঁ তো একটু যখন আমরা এই যে তীর ধনুক ইত্যাদি মারামারি করতাম, হ্যাঁ চলো, তখন কেউ যদি একটু পরমাণুবাদ নিয়ে ইত্যাদি নিয়ে বক্তব্য রাখে, তখন সেটা প্র্যাগম্যাটিজমের মধ্যে পড়ে না। যখন দেখো ধরো শেষ করি, যখন সেই পরমাণুবাদ আস্তে আস্তে পরমাণু বোমার জন্ম দিল, তারপর থেকে ওটা প্র্যাগম্যাটিজমে ঢুকে গেল। রে হাই হাই ভাই, এ কি করছিলাম, এতক্ষণ আমরা লাঠি কুটা দিয়ে মারছিলাম, এখন দেখো পরমাণু বোম নিয়ে এসছে। ওকে আমরা একটু আগে বলছিলাম যে কোথাকার কোন ছোকরা বা ছোকরার দল, এরা এইসব কি খুঁটিনাটি কি সব মাইক্রোস্কোপ টাইস্কোপ করছিল, এখন এরা দেখো আমাদের এক তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। তো কোনটা কখন প্র্যাগম্যাটিজমে চলে আসে? না বিষয়টা হলো কি, যে প্র্যাগম্যাটিজমের বিষয়টা হলো যে যখন মানে তুমি ধরো এই যে ধরো মানে ইউজ কেস যেটারে বলে, হ্যাঁ যে আমি একটা জিনিস হ্যাঁ ইউজ ভ্যালু আর কি, যে আমি ওটা কাজে লাগাতে পারছি। এই যে আমি তীর বল্লম দিয়ে আমি একজনকে মানে আহ, শত্রুদেরকে পরাস্ত করতে পারছি তীর বল্লম দিয়ে, তো এটা একটা টেকনোলজি, তো ওটা করতেছি। তো এটার পিছনে যেসব মেকানিজম গুলো আছে, তো ওই মেকানিজম গুলো দিয়ে আমি এটা কাজে ব্যবহার করতে পারতেছি। সো এটা ট্রু, সত্য। আর যে আমি খালি ওই জানি যে আচ্ছা এই সূত্র আছে এরকম এরকম, কিন্তু ওইটাকে আমি কোনো কাজে ব্যবহার করতে পারছি না, সো ওইটার আর কোনো দরকারই নেই। এটা দিয়ে আমি কি করবো, দরকার আছে কোনো? কিন্তু পৃথিবীতে কি শুধু এই জিনিসগুলোই আছে? পৃথিবীতে তো এমন অনেক কিছু আছে যেটা অ্যাকচুয়াল জীবনে কাজে লাগানো যায় না, কিন্তু ওইগুলো নিয়ে আমাদের ভাবতে হয়, ওইগুলো আমাদের অন্য দিক দিয়ে কাজে লাগে। কিন্তু এইটা আমরা অনেকে ভাবে না যে কোনো কাজে লাগে না। হ্যাঁ খালি চোখ দিয়ে আমরা বুঝতে পারতেছি না। তো প্র্যাগম্যাটিজমের সমস্যাটা হইলো এইটা, যে আমরা খালি চোখে খালি ভাবে যদি দেখি যে না আচ্ছা এটা কাজে লাগছে, এবং সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা এই যে সায়েন্সের পিছনে যেই জটিল সব যে বিষয়গুলো আছে, যেমন ইকুয়াল এমসি স্কোয়ারের পিছনে যেসব জটিল সব চিন্তা ভাবনা গুলো আছে, ওইগুলো নিয়ে তো কেউ ঘাটাঘাটি করে না। কারণ তারা কি ঘাটাঘাটি করে? তারা ঘাটাঘাটি করে চ্যাট জিপিটিতে একটা উল্টাপাল্টা একটা সার্চ দিবে, আচ্ছা নাগিন ড্যান্স কোথায় কিভাবে হয়, হ্যাঁ এটা 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 কোন জায়গায় পাওয়া যাবে, সূত্রপাত কোন জেলায় হয়েছিল, হ্যাঁ কোন জেলায় হয়েছিল, এই সব উদ্ভট টাইপের জিনিস দিবে। তো এইটার একটা ভ্যালু তাদের কাছে আছে, কারণ আমি তো ম্যাজিকের মতো এটা করতে পারতেছি। কিন্তু কিভাবে ব্যাপারটা আসলো, কমপ্লেক্সিটিটা কি, কত কমপ্লেক্স একটা জায়গা থেকে এই চ্যাট জিপিটিটা আসলো বা এই মেকানিজমটা কাজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে তো তারা চিন্তা ভাবনা করবে না। তারা চিন্তা করবে হ্যাঁ সায়েন্স কেন ভ্যালুয়েবল, কারণ সায়েন্স আমাদেরকে একটা গ্যাজেট মানে এই যে সায়েন্সের মাধ্যমে আমরা মোবাইলে এখন কি রিলস দেখতে পারি, এই জন্য। কিন্তু এটা তো টেকনোলজি, এটা নট, এটা সায়েন্সের মধ্যে একটা ইউজ কেস, হ্যাঁ কিন্তু এটা তো অ্যাকচুয়াল যে সায়েন্সের যে মেকানিজম বা যেভাবে আসছে স্ট্রাগল করে করে, ওই জায়গা তো কেউ এক্সপ্লোর করে না। তো প্র্যাগম্যাটিজমের এই একটা ঝামেলা আছে আর কি, যে এটা খুব শ্যালো করে ফেলে জিনিসগুলা। এবং এইটার মাধ্যমে তখন দেখা যায় যে এই যে ম্যাটেরিয়ালিজমের যে বিষয়টা, ওই ম্যাটেরিয়ালিস্টিক যেই বস্তুবাদী ধারা, মানে যদিও একটু আলাদা সবকিছু, ম্যাটেরিয়ালিজমের আলাদা মানে একটা ধারা আছে ফিলোসফিক্যাল,
সো তো সবকিছু একটি ইন্টার রিলেটেড আর কি, মডার্নিজম নিয়ে যখন আমি বলতেছিলাম, তো এই জন্য এটা নিটশে থেকে শুরু করে রুশো, তারা এই মানে বিজ্ঞানের জয় জয়কারটাকে আর কি তেমন একটা সেলিব্রেট করতে পারে নাই। কারণ এইটার যে যান্ত্রিকতা, এই যান্ত্রিকতাতে যে যে একটা প্রবলেম ক্রিয়েশন হবে, এই ক্রিয়েশনটাতে তারা একটু বলছে যে না, একটু ভেবেচিন্তে দেখা দরকার আছে, এটা তো অন্যদিকে চলে যাবে। কারণ এটা ওই ভাবের যে একটা নুয়ান্সেস আছে, সাবজেক্টিভিটির যে একটা নুয়ান্সেস আছে, ওই জায়গাটাতে হারিয়ে, ওই জায়গাটা মানে চলে যাবে, চলে গিয়ে একদম যে একটা ওই যে খেলনা বাটির যে একটা স্তর আছে, ওইখানে তখন চলে আসবে। হ্যাঁ, যে একটা আছে হলো গ্লাসের চিন্তা, আর একটা হলো রিয়েল গ্লাস। কিন্তু এই গ্লাসটা কিভাবে আসছে? ওই গ্লাসের যদি চিন্তাটা না থাকতো, ওই চিন্তাটা মাথার ভিতর ঘুরঘুর করতো, করার কারণে তখন প্রকৃতিতে ওই গেল, প্রকৃতিতে আমরা ওটা দেখলাম, দেখার পরে গ্লাসের আকৃতি নিয়ে গ্লাসটা বানাইলাম, এরপর গ্লাসটা এক্সিস্টেড হইলো। সো এরকম বিষয়টাতে চলে আসে ব্যাপারগুলো। তো আমার কাছে মনে হয় যে ওই মডার্নিটির যে ক্রাইসিস, এখন তো মডার্ন টডার্ন মানে সব বাদ দিয়ে সব পোস্ট মডার্ন থেকে মেটা মডার্ন ওইদিকে চলে যেতেছে সবকিছু। কি আবার কি বস্তু? হ্যাঁ, এটা এখন অনেকে আর কি নানাভাবেই করতেছে, মানে হাইপার রিয়ালিটি হয়ে যাচ্ছে, মানে আমাদের যে অ্যাকচুয়াল যে রিয়ালিটি আছে ওইটা তো সবকিছু তোমার মানে গায়েব হয়ে যেতেছে। এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার জগৎ আর বাস্তব জগৎ তো একটা, মানে হাইপার রিয়েল যেটারে বলে। হ্যাঁ, মানে ওই ভার্চুয়াল রিয়েলিটিতে আমি একটা গ্যাজেট মাথায় আছি, ওইটার ভিতরে আমি যেসব চরিত্র দেখতেছি ওইটারই আমার রিয়েল মনে হইতেছে, আমার বাস্তব জগৎ আর রিয়েল থাকতেছে না। হ্যাঁ, সবকিছু উদ্ভট দিকে চলে যেতেছে। তো এরকম নানা ধরনের ট্রেন্ড আর কি তারা টার্কিং করছে। কিন্তু ওভারঅল ঝামেলাটা শুরু হয়েছে আসলে মডার্নিটি থেকে। এবং আমি তো এখনো নিটশের যেই আহ মানে নিটশে যেই সব সম্ভাবনাগুলো দেখে গেছিল, এবং কিছুটা মার্কসও, এটা অনেকটা রিয়েল। এখনকার জগতে ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঘটতেছে। যেমন নিটশে লাস্ট ম্যান থিওরি, মানুষ যখন কোনো অর্থ পাবে না, একদম একটা অর্থশূন্যতায় ভুগবে, হ্যাঁ, এবং তার কাছে যখন ধর্মীয় কোনো ভ্যালু থাকবে না, কোনো পরকাল থাকবে না, তখন মানুষ আসলে কি করবে? তখন কিন্তু মানুষের তো একটা অর্থ চাই না, মানুষ তো অর্থ চায় সবসময়, যে কিছু না কিছু একটা কি করতে। তখন তার অর্থ কি দাঁড়াবে? তখন তার অর্থ দাঁড়াবে লাস্ট ম্যানের মতো। লাস্ট ম্যানের কাহিনী হলো যে এরা কিছুই করবে না, এদের কাছে পরকাল নাই। সো যেহেতু পরকাল নাই, তার মানে ইচ্ছা মতো এই দুনিয়াতে সবকিছু পাইতে হবে। এই দুনিয়ায় সে যথেচ্ছাচার করবে, সে ভোগ করবে, সে ভোগে মত্ত হয়ে যাবে, ডুবে যাবে, সে কনজিউমারিজমে একদম সয়লাভ হয়ে যাবে, সবকিছু ওটাতেই সে মত্ত থাকবে, এবং আহ ওটাকেই সে তার একটা ধর্ম বানায় ফেলবে। এবং অ্যাকচুয়ালি আমরা তো এখন তাই করতেছি। যখন কোনো ঈশ্বর থাকবে না, যখন কোনো ভ্যালু ট্যালু থাকবে না, তখন কি বস্তুটাই ধর্ম হয়ে যাবে। ওই ভোগবতটাই এক ধর্ম হয়ে যাবে এক প্রকারের। কারণ এমনি মানুষ তার ওইরকম হয় না যে সে তার অর্থ নেই, সবকিছু যে একটা কেওটিক, ওই জায়গাটাতে সে মানে মানে কম্প্রিহেন্ড করে সে সাহসের সাথে মানে দাঁড়ায় থাকতে পারতেছে। এটা তো সব মানুষ পারবে না। মেজরিটি অফ পিপল এটাতে ভ্যাবাচাকা খেয়ে যাবে। ভ্যাবাচাকা খেয়ে তারা যে ক্রাইসিসে পড়বে, ক্রাইসিসকে সে ক্রাইসিসে প্রলেপ লাগানোর চেষ্টা করবে ভোগবাদিতা দিয়ে। যেহেতু কোনো কিছু নাই, কোথাও কোনো যাওয়ার নাই, সেহেতু আমি এই দুনিয়া থেকে যা মন চায় খেয়ে নেই, যতটুকু পারা যায় ভোগ করে নেই। কারণ আমার সামনে আর কোনো ভবিষ্যৎ নাই, সামনে কোনো পরকাল নাই, সামনে কোনো জীবন নাই। এটা তো দুই ধরনের নিহিলিজম চলে আসবে। একটা হচ্ছে যে এতদিন ভগবান বা যে কোনো একটা বা সংবিধানই ধরেন, ভগবানকে খালি দুষছি কেন বারবার, এই ইত্যাদি নিয়ম আছে, তো নিয়মেই জগৎ চলে, হট করে নিয়ম নেই, হট করে আমি হুব্বা যাকে বলে আর কি, ঠিক আছে। আরেকটা ওই বোধ, যেটা উল্টোটা বললাম, যে বোধ বিচার বা মডার্নিজম বা ব্যাখ্যা, সবকিছুকে যান্ত্রিক ভাবে ব্যাখ্যা, ঠিক আছে, এইটা চলে আসলে এক ধরনের নিহিলিজম আসে। আচ্ছা রুদ্রদা, তোমার কাছে একটা মনে আমি হিন্দি চ্যানেলে খুব সম্ভবত যে ব্যাখ্যা একটা পেয়েছিলাম তোমার কাছ থেকে, যে যখন আমরা এটা বুঝতে পারি যে কিছু নেই, হ্যাঁ, তো এটা একটা খুব বড় সুযোগ এটা করার জন্য, যে এবার আমি আমার অর্থ নিজে বানাতে পারি এবং সেটা কে কাজে লাগিয়ে আমি ভালো কিছু করতে পারি, ঠিক আছে। তো ভালো জিনিস, এবং আমি এটাও বলবো না যে আমি
এই সময় এই ডকিন্স বা ইত্যাদি আর যে কয়েকজন লোক আছে তাদের জিনিসগুলো পড়ে মানুষকে কাচের মতো দেখে, ঠিক আছে, বা তার প্রত্যেকটা অঙ্গি ভঙ্গিকে মানে তার উদ্দেশ্য কি এটা বুঝতে পেরে আমার যে জীবনে আমি মানে একেবারে আহ, উম, মাটির যে আনন্দ ভাবো, আজও সে প্রেম করলে ভালো লাগে, আজও সেই ক্রিকেট খেলি বন্ধু বান্ধবের সাথে, সেই উইকেট নিতে পারলে লাফানো, ঠিক আছে, ওগুলো তো কোনো ঘাটতি হয় না, ঠিক আছে। মানে যখন একা থাকি তখন বিষয়টা আসে, কিন্তু ওইটা একটা তুমি বলেছিলে, ওটা ছাড়া কি কোনো আর কোনো মানে উপায় থাকবে নিহিলিজমের থেকে বেরোনোর, বা নিহিলিজমেই মানে একটা ঘর সংসার পেতে নি নাকি? নিহিলিজম যে ফিলোসফিক মডেলটা, আমি পার্সোনালি এটাতে বেশি বিশ্বাস করি না। আমি হচ্ছে যেটাতে মানে দেয়ার আর লটস অফ ফিলোসফিক মডেল, ঠিক আছে। ফিলোসফি একটা নিজস্ব হিস্ট্রি আছে, আর পুরো ওয়ার্ল্ডের একটা হিস্ট্রি আছে, মানে পৃথিবীর ইতিহাস আছে এরকম, আর ফিলোসফির একটা ইতিহাস আছে, দুটোর মধ্যে একটা কোরিলেশন এক্সিস্ট করে, ঠিক আছে। ফিলোসফিক মডেল পাল্টায় ইতিহাস অনুযায়ী, আবার ইতিহাসও পাল্টায় ফিলোসফিক মডেল অনুযায়ী। একটা হচ্ছে একদম অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফি, প্লেটো, অ্যারিস্টটল আর সক্রেটিসের আগে একটা, তারপর প্লেটো অ্যারিস্টটলের একটা ফিলোসফি, তারপর স্পিনোজা, ব্রাকলি, এদের একটা ফিলোসফি, তারপর হচ্ছে রেনে দেকার্তেদের, তারপরে ডেভিড হিউম, এদের একটা ফিলোসফি হচ্ছে র্যাশনালিজম। তারপরে হচ্ছে ইমানুয়েল কান্তের ফিলোসফি, তারপর হচ্ছে হেগেলের ফিলোসফি, তারপর হেগেলের পরে মার্কস। এই কান্ট, হেগেল, মার্কস তিনজন খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে শোপেনহাওয়ার, নিৎজে, ওকে। তারপর হচ্ছে ডেলুজ, জ্যাক ডেরিডা, ফ্রয়েড, তারপর হচ্ছে জ্যাক ল্যাকম, তারপর হচ্ছে মিশেল ফুকো, তারপর কন্টেম্পোরারি। এবার এই প্রত্যেকটা ফিলোসফিক এই হিস্ট্রির মধ্যে আমি যেটাতে বিশ্বাস করি, আমার যেটা মনে হচ্ছে সব থেকে মোস্ট ভায়াবল ফিলোসফিক মডেল, সেটা হচ্ছে ল্যাকনিয়ান সাইকোঅ্যানালিসিস ইন কম্বিনেশন উইথ হেগেলিয়ান আইডিয়ালিজম। অর্থাৎ ফ্রয়েড ল্যাকনের সাইকোঅ্যানালিটিক থিওরি, আর হচ্ছে কান্টিয়ান, কান্টিয়ান নয় বেসিক্যালি তোমার হেগেলিয়ান মার্কসিস্টের যে আইডিয়ালিজম, মানে পুরোপুরি মার্কসিস্ট নয়, বরঞ্চ হেগেল আর হচ্ছে ফিটসে বলে একজন ফিলোসফার ছিল, আমরা অত বেশি এখন মনে রাখি না, এদের দুজনের যে কম্বিনেশনটা, সেটা আমার মতে মোস্ট সুপ্রিম ফিলোসফিক মডেল। বাকি সবকিছুর মধ্যে বিভিন্ন রকমের এরর্স, মিস্টেক্স বা ফ্লস, বিভিন্ন জিনিস আছে। এবার দ্যাট হোয়াট ইজ দ্যাট ফিলোসফিক মডেল, সেটা কেন, কিভাবে এটা নিহিলিজমের সাথে কমব্যাট করে, দ্যাটস মানে একটা হোল রেঞ্জ অফ ডিসকাশন। তো এখন আমি সেইখানে যাচ্ছি না, বাট সিম্পলি যদি নিহিলিজম কেমন ক্রিটিসাইজ করতে হয়, তাহলে নিহিলিজম মানে ইন ইটসেলফ এটা যে প্যাসিমিস্টিক শুধু তাই নয়, নিহিলিজম হচ্ছে অত্যন্ত বেশি ডিটারমিনিস্টিক। মানে নিহিলিজম এই বিষয়ে সার্টেন যে কোনো মিনিং নেই, বোঝা গেল? মানে নিহিলিজম একটা অ্যাবসলিউট স্টেটমেন্ট দিতে পারছে, নিহিলিজম বলতে পারছে যে মিনিং নেই, বেঁচে থাকার কোনো অর্থ নেই। এই যে সার্টেনটি, এই সার্টেনটিটাই হচ্ছে প্রবলেম্যাটিক নিহিলিজমের, নাকি মিনিং না থাকাটা। মিনিং না থাকাটাই যতটা না প্রবলেম্যাটিক, তার থেকে বেশি প্রবলেম্যাটিক হচ্ছে এটা। এবার আমি যেটা আগে হিন্দি চ্যানেলে যেটা বলেছিলাম, যেটাকে তুই একটু আগে রেফার করলি, সেটা হচ্ছে আমি হাইলি স্ট্রংলি বিলিভ করি, ওকে, যে একটা পয়েন্ট আসে আমাদের লাইফে যখন আমরা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে আসি। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মানে একটা গ্যাপ বা একটা হলো, এমন একটা জিনিসের সম্মুখীন হই যেখানে গিয়ে মনে হয় কোনো কিছুর কোনো মানে নেই, আমার জীবনের কোনো মানে নেই। মানে একটা পুরো ইউনিভার্সের যে টাইম স্প্যান, তার মাঝখানে একটা ফ্ল্যাশের মতো 1 সেকেন্ডেরও কম সময় আমাদের জীবনকাল, ঠিক আছে। মানে বিলিয়ন্স অফ ইয়ার্স এর সাপেক্ষে আমাদের এক্সপেরিয়েন্স কি, মানে কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি, মানে ডাজ নট মেক এনি সেন্স। তো যখন আমরা এই প্রশ্নগুলো মানে আমাদের ভেতর থেকে যখন এই ফিলিংসটা, এক্সপেরিয়েন্স গুলো সম্মুখীন হই আমরা একটা আহ নিহিলিস্টিক মানে এক্সপেরিয়েন্সের সামনে যখন আমরা আসি, বা বিশেষ করে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, নিহিলিজম হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের একটা পার্টিকুলার ফর্ম, ওকে। তো আমি এখানে আরো ব্রডলি বলছি, নিহিলিজমকে কভার আপ করে যায় সেটা। এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এই যে গ্যাপটা, এক্সিস্টেন্সিয়াল গ্যাপ, যেটাকে আমরা ফিল আপ করতে পারছি না, সেটাকে আমরা বিভিন্ন ফিলোসফিক মডেল দিয়ে ফিল আপ করার চেষ্টা করি। যেমন নিহিলিজম, নিহিলিজম বলছে যে আমার জীবনের কোনো মানে নেই, সবকিছু এন্ড, মানে, এবং কোনো কিছুর কোনো কোনো নীতিগত মানে নেই, কোনো সার্টেন নলেজ নেই, কসমিক ক্যাওয়াস, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তব, ওকে। এই জিনিসটা থেকে বেরোনোর সব থেকে ভালো উপায় হচ্ছে কি এই যে এক্সিস্টেন্সিয়াল গ্যাপটা, সেটাকে একটা জেনারেটিভ পয়েন্ট আকারে দেখা। পুরো অস্তিত্বে প্ল্যানেটস, স্টার্স, গ্যালাক্সিস, নেবুলাস, এই পুরো ইউনিভার্সের একটা জেনারেটিভ অর্গ্যানের মতো। যেমন আমাদের লিভার, কিডনি, যেগুলো যেমন অর্গ্যান থাকে, তেমন এমন একটা অর্গ্যান, এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা একটা সাবজেক্টিভ লেভেলে
যেটা নতুন মিনিং কে জেনারেট করতে সাহায্য করে, নতুন ট্রুথ প্রসিডিওর কে তৈরি হতে সাহায্য করে। এই ক্রাইসিসটা আছে বলেই অ্যাকচুয়ালি এটা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যায় নতুন কিছু ক্রিয়েট করার জন্য। যদি তোর জীবনে একটা নির্দিষ্ট মানে থাকে, যদি তোর জীবনে একটা ভ্যালুস থাকে নির্দিষ্ট, যেটা কখনো ভেঙে যায় না, যেটা কখনো নষ্ট হয়ে যায় না, যেটা কখনো শেষ হয়ে যায় না, তাহলে তুই কোনো কাজ করবি, তোর মধ্যে কোনো সেন্স অফ ড্রাইভ থাকবে না, কোনো ফোর্স কাজ করবে না, যেহেতু কোনো মানে নেই। দ্যাটস ওই ওয়াই আমরা তাহলে সেটাকে খুঁজে ওই বেড়াচ্ছি। তার জন্য তো গাছতলায় গিয়ে বসে থাকে। আমি বললাম কি, তুমি বললে যে এই প্রকৃত উদ্দেশ্য যারা জেনে গেছে, তো যেমন আমি 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 ব্যক্তিগতভাবে মার্কস বা মার্কসের সম্বন্ধে যে জিনিসটা জানি, মানে এঙ্গেলস খেতে খেতে দিতে পারতো বলেও লিখতে পারতো, ঠিক আছে। তো এই ধরনের লোকের ক্ষেত্রে আমার একটা বিরূপতা কি, যে নিজে কোনো দায়িত্ব পালন করতে পারিনি, সে এমন এমন জ্ঞান দিয়ে যাবে, তো তাতে সারবত্তা একটু বিশ্বাস আমার কমই হয়। সে ঠিক আছে, কিন্তু তাও হতে পারে, আমি একেবারে নাকচ করছি না। কিন্তু আরেকজন নির্জে যে ভদ্রলোক, তিনি মানে বহু সংখ্যক মহিলা দ্বারা প্রত্যাখ্যিত হয়েছেন, ঠিক আছে। তো তা কেউ যখন একটা জায়গায় অসফল হয়, তো সেই জায়গাটাকে সে মানে ওই আঙুর ফল টক বলে না, তো সেরকম একটা বিষয়টা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার তুমি বাকিটা বলতে পারো। হ্যাঁ, তার সাথে এটা কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, মানে তুই কি প্রশ্নটা করতে চাইছিস আমি স্পষ্ট হচ্ছে না আমার আর কাছে। তুমি যেই জায়গাটা কথাটা শেষ করেছিলে তারপরে আমি বললাম, তুই কি যেন বলছিলে। হ্যাঁ, ওই যে যেই ব্যক্তি আর কি যদি কোনো উদ্দেশ্য যদি পেয়ে যায়, মানে অর্থ হুম যদি পেয়ে যায় যে একদম সলিড অর্থ আছে, তাহলে তো আসলে আমাদের কোনো ড্রাইভ কাজ করবে না, তাই না? হুম হুম তো অর্থ নেই বলেই আমরা আর কি এই অর্থ খোঁজার তাড়নায় সবসময় ওই আমাদের ভিতরে ড্রাইভ কাজ করে এবং আমরা বারবার ওইটার দিকে ধাবিত হই, অর্থ খুঁজতে হবে, এটাকে আমি যার কারণে সিম্পল এই হুম এটাকে আমি আর একটা সিম্পল সেন্সে বলছি। ধর একটা মিনিং, ধরে নে একটা জিনিস আছে যেটা হচ্ছে বাস্তব হতে পারে আবার অবাস্তব হতে পারে, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, অ্যাম্বিগুয়াস মানে কি, ধর একটা আলোর উৎস, মানে একটা একটা আলোর উৎস আছে যেটা পড়ার ফলে সবকিছু আলোকিত হচ্ছে বলে আমি চোখে দেখতে পাচ্ছি, আলোর কারণে আমি সবকিছু দেখতে পাচ্ছি, আলো এখান থেকে সৃষ্টি হয়ে সবকিছু পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই উৎসটাকে আমি দেখতে পাচ্ছি না। ওকে, মানে আলোর কারণেই তো আমি দেখতে পাচ্ছি, আলোটা নিচে এখান থেকে যে পড়ছে সব জায়গায় তাই হুম বস্তুগুলো হুম হুম দেখতে পাচ্ছি, কিন্তু আলোটাকে দেখতে পাচ্ছি না। তখন সেটাকে বলা হয় কি অ্যাম্বিগুয়াস বা অ্যাম্বিগুইটি। মিনিং, মিনিং জিনিসটা হচ্ছে ঠিক সেরকম একটা অ্যাম্বিগুয়াস পয়েন্ট। মিনিং জিনিসটা হচ্ছে আরেকটা কোয়ালিটি কি, সেটা হচ্ছে বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, মানে মিনিং আদতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ চান্স হয়তো নেই। এবার আমরা মিনিং না থাকার জন্য এই যে কনফিউশন মিনিং নিয়ে, মিনিং কি আমরা যে প্রশ্ন করছি, আমরা পুরোপুরি বুঝতে পারছি না, আমাদের কাছে ডেফিনিট একটা সুনির্দিষ্ট মিনিং নেই। এটা না থাকার কারণে আমরা এটাকে অনবরত খুঁজে চলেছি। এই যে সার্চ ফর দ্য মিনিং, ইট বিকেম মোর মিনিংফুল দ্যান দ্য মিনিং ইটসেলফ। এই যে হুম হুম অনবরত অর্থকে খুঁজে চলা, এই জিনিসটা সেই অর্থটার থেকে বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। ওকে, তো সেই মিনিংটা যদি থাকতো, যদি সেটা ডেফিনিটিভ হতো, যদি একটা সুনির্দিষ্ট অর্থ আমরা জীবনে পেয়ে যেতাম, তাহলে কখনোই আমরা সেটাকে খুঁজে চলতাম না। এবং এই খুঁজে চলার কারণে উই ক্যান ক্রিয়েট মাল্টিটিউডস অফ মিনিং, ডিফারেন্ট মোডালিটিস অফ মিনিং। অর্থাৎ ওই যে এক্সিস্টেন্সিয়াল গ্যাপটা, যে ক্রাইসিসটা, যে কিছু না থাকা নেই, সব থেকে যে আমাদের জীবনের কোনো অর্থ নেই, ওই জিনিসটার জন্য আমরা যে ফোর্সটা ফিল করি, যার ফলে নতুন নতুন ক্রিয়েটিভিটি, এই যে কিন্তু আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 গ্রেট দাঁড়াও আর্ট, গ্রেট ফিলোসফিক মডেল, তুমি যে গ্রেট আচ্ছা, সাইন্টিফিক তুমি ডিসকভারি। এগুলোকে গ্রেট বলছো কেন? গ্রেট আর্ট, গ্রেট ফিলোসফি, এগুলোকে গ্রেট বলছো কেন? কারণ এগুলো আমাদের লাইফকে একটা এক্সপেরিয়েন্সিয়াল রিচনেস দেয়। বা আচ্ছা, এটা কি তাহলে ব্যবহার মানে প্রয়োগবাদ না? কেন প্রয়োগবাদ? প্রয়োগবাদ মানে ডিফারেন্ট। তুই তুই প্রয়োগবাদ মানে হচ্ছে অবজেক্টিভ না লেভেল, না নট। না না ওটা অন্য জিনিস আর কি, ওটা একটু অন্য সেকশনে হবে প্রয়োগবাদের বিষয়টা, মানে এটা একটা প্রয়োগবাদ না, কিন্তু আমাদের তাও তো কি সে করে। নিজের ভালো লাগাই না, সে তো ভালো লাগাতেই আসছে সেই। না মানে তুই হ্যাঁ, এরকম। কিন্তু এটা আর কি, আচ্ছা আমি এখানে একটু একটু ইন্টারাপ্ট করি। এখানে দুইটাই আছে। এখন কথা হলো, হ্যাঁ, ইনে ওই এই জিনিসটা আমাদের কাজেই কিন্তু লাগতেছে, ওই যে গ্রেট আর্ট, গ্রেট ফিলোসফি, হ্যাঁ, আমাদের কাজে লাগতেছে। কিন্তু আমি যখন বলতেছি মানে প্রয়োগবাদটা, যে সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বেশিরভাগই তো তারা আর কি ওই বস্তু কেন্দ্রিক জিনিসটাই বোঝে, যে বস্তুগত যেসব জিনিস আমাদের কাজে লাগতেছে ওটাই ঠিক আছে, ওটাই রাইট। আর যেগুলো আমাদেরকে কাজে লাগতেছে না, এই অ্যাবস্ট্রাক্ট যে গ্রেট আর্ট, একটা একটা কি মোনালিসার ছবি, ওই ছবি আমার কি কি করবে আসলে, ওই ছবি দেখে কি আমার পেট ভরবে? তো এইটা হলো কি যে তারা যে
সূক্ষ্ম যে উপযোগটা আছে, সূক্ষ্ম উপযোগটা ওই ধরনের মানুষ বুঝে। তো যারা ওটা বুঝে না তাদের কাছে তো কোনো উপযোগ নাই। সো কিন্তু একটা, যদি আমি ধরি যে না, একটা বস্তুগত যে ব্যাপারটা, একটা গ্লাস কিন্তু সর্বস্তরের মানুষের জন্য কিন্তু কাজে লাগবে। কি, ওটাতে ঢেলে আমি পানি খাবো, পানি ঢেলে আমি ওই গ্লাস দিয়ে পানি খাবো। কিন্তু ওই যে গ্রেট পেন্টিং বা গ্রেট ফিলোসফি বা আরো যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো আছে বা বিষয়গুলো আছে, ওইগুলো কিন্তু সবাই কিন্তু ওটার মূল্যটা বুঝবে না, বা ওইটার প্রয়োগটা যে আমাদের যে ভালো লাগতেছে ওই জিনিস কিন্তু কম্প্রিহেন্ড করতে পারবে না। তো ওই অর্থে যে তখন দেখা যেতেছে যে বিষয়গুলো আর ওয়ার্কআউট করতেছে না। হ্যাঁ, তো হ্যাঁ, তো ওই অর্থে এখানে আমি না, একটা জিনিস ওই অর্থে প্র্যাগম্যাটিজম এখানে হবে না। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই সৌম্য, যে প্র্যাগমেটিজম বা ইউটিলিটেরিয়ানিজম বা প্রয়োগবাদ এই জিনিসটার মানে এরকম নয় যে আমরা যা কিছুকেই ব্যবহার করব সেটা তাহলে প্রয়োগবাদ হয়ে গেল। না, বিষয়টা এমনটা নয়। এখানে অনেকগুলো কন্ডিশন আছে প্র্যাগমেটিজমের। এটা হচ্ছে কি, ব্যবহারিক প্রতিদিনের জীবনে যেটাকে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি প্র্যাগমেটিজম। এবার আরেকটা জিনিস কি, ধর আমি ফর এক্সাম্পল অ্যারিথমেটিক বা জিওমেট্রি, যখন জিওমেট্রি জিনিসটা আবিষ্কার হয় তখন জিওমেট্রির প্রভাবে আমরা কোথায় কোথায় সেটা কাজে লাগবে আমরা জানতাম না। ওটা কেন আবিষ্কার করা হয়েছিল? পিওর নলেজকে ইনভেস্টিগেট করার জন্য, জাস্ট জানার জন্য, আর কোনো কারণ নেই। অ্যারিথমেটিক আউট অফ কিউরিওসিটি। আউট অফ কিউরিওসিটি, জাস্ট আমরা জানতে চাই, সেই জন্য আমাদের ড্রাইভস এর জন্য, আমাদের নলেজের প্রতি আকাঙ্ক্ষার জন্য। পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এটাকে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি। তো যখন আমরা প্র্যাগমেটিক হই, প্র্যাগমেটিজমের দিক থেকে যখন আমরা ভাবি, তখন আমরা ভাবি যে প্রথমেই আমরা ভাবি যে এই জিনিসটা আমি আউট অফ কিউরিওসিটি আমি এটা জানার চেষ্টা করবো কেন? আমার যদি আজকে আচ্ছা। কাজে নাই লাগে, আমার যদি প্রতিদিনের জীবনে, তাহলে আমি জানবো কেন? কিন্তু প্রকৃত, এক মিনিট, কিন্তু প্রকৃত যে নলেজ, ঠিক আছে, ট্রু যে নলেজ, সেটা সব সময় মানে তার কনসিকুয়েন্সে, তার ব্যবহারিক মূল্য কি আগে থেকে ক্যালকুলেট করে তারপর আমরা সেটাকে আবিষ্কার করি, এমনটা হয় না। সেই জিনিসটাই সবসময় বেশি কাজে লাগে যেটা আমরা আউট অফ কি মানে পিওর নলেজের জন্য আমরা ইনভেস্টিগেট করি। আমরা প্র্যাগমেটিক সেন্সে আমরা সেটাকে ইনভেস্টিগেট করছি এমনটা নয়, যেটা কি কি কাজে লাগবে, কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, জাস্ট আমরা এটাকে জানতে চাই। আমাদের প্রশ্ন, আমরা পুরো ইউনিভার্স, পুরো এক্সিস্টেন্সকে কম্প্রিহেন্ড করতে চাই। তারপর যে নলেজটা পাচ্ছি আমরা সেটা বুঝতে পারছি না কিভাবে আমরা সেটা কাজে লাগাবো, সেই ফর্মুলাটাকে। কিন্তু যখন সময় যাচ্ছে, যখন ইতিহাস গড়াচ্ছে, তখন দেখছি এই নলেজটা বাকি সমস্ত নলেজের থেকে, যেগুলো প্র্যাগমেটিক্যালি আবিষ্কার হুম, করেছিলাম, তার থেকে এটা বেশি ব্যবহার হচ্ছে, তার থেকে এটা বেশি আমাদের কাজে লাগছে। যেমন নিউটন যখন 3টে ল দিয়েছিল, তখন আমরা জানতাম না সেই ল গুলোকে কাজে লাগিয়ে আমরা ওটা স্যাটেলাইট লঞ্চ করতে পারবো, ওটাই তো চাঁদ নাইমদাকে যেতে বললাম পারবো। তখন। ওটাই তো নাইমদাকে বললাম তখন, যে পরমাণুবাদ নিয়ে যখন কোনো বেবোধ বা তাদের ভাষায় বেবোধ আলোচনা করছিল, তখন তারা কাঠ কুড়াল নিয়ে মারামারি করছিল, বলে এ দিয়ে কি হবে। তো হুম, দুদিন পরে তাদেরই বোম মেরে তাড়িয়েছে, পরমাণু বোম দিয়ে। সেটাই বলছি যে একটা সময় মনে হচ্ছে যে এটা নলেজের জন্য করছে, এবং পরবর্তীকালে সেটাই ব্যবহারে বিশাল কাজে দিয়ে যাচ্ছে। হুম। তাহলে যে হ্যাঁ, জিনিসটা ওই তাহলে আমি আগে বলতে কিউরিওসিটিটাই। চাইছিলাম, যেটা আমি আগে তাহলে হ্যাঁ, বলতে চাইছিলাম, ওইটাই। সেটা কিন্তু কনক্লুশনে দিই, তাহলে হচ্ছে কি, এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিস, যে শূন্যতা, যে জীবনের কোনো মানে নেই, এই জিনিসটা, এই যে গ্যাপটা, অস্তিত্বের মাঝখানে, এক্সিস্টেন্সের মাঝখানে একটা গ্যাপ, একটা ক্রাইসিসের মতো একটা, সেই জিনিসটা কি একটা জেনারেটিভ পয়েন্ট, একটা নতুন সৃষ্টি বা নতুন জিনিসকে জেনারেট করার জন্য ওই গ্যাপটাকে আমরা আমাদের ফেভারে ব্যবহার করতে পারি। আমরা ওই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা না করে কোনো ফিলোসফিক মডেলের দ্বারা, বরং ওইটাকে খুলে রাখা, ওটাকে ওপেন রাখা, ওই গ্যাপটাকে ফিল আপ না করে ওটাকে ওপেন রাখা, যাতে করে অনবরত ওইটাকে ফিল আপ করার জন্য নতুন নতুন জিনিস সৃষ্টি করব, ক্রিয়েট করব, নতুন মিনিং ক্রিয়েট করব। তারপর সেটা বাদ দিয়ে আবার ওই গ্যাপটার কনফ্রন্ট করবো, ওটার সম্মুখীন হবো, আবার নতুন মিনিং ক্রিয়েট করব, আবার নতুন মিনিং ক্রিয়েট করবো। কিন্তু কোনো মিনিংকে ডেফিনেটলি ওই গ্যাপটাকে ফিল আপ করে দেবো না, ওই গ্যাপটাকে সবসময় ওপেনই ছেড়ে দেওয়া। রিলিজিয়ান এই জিনিসটা যে ডেফিনিটনেস, মানে ডেফিনেটলি কোনো জিনিস বলে দিচ্ছি, এরকম যখনই ফিলোসফি হয়, তখন সেটা হচ্ছে প্রবলেম্যাটিক। আমরা ওই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করছি, দ্যাট ইজ প্রবলেম্যাটিক। বরঞ্চ ওটা থেকে জেনারেটিভ পয়েন্ট আকারে নতুন মিনিং, নতুন ট্রুথ, নতুন ক্রিয়েটিভিটির জন্য আমরা ওটাকে ব্যবহার করতে পারি। তাহলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আমাদের এগেনস্টে নয়, আমাদেরকে কষ্ট বা সাফারিং দেওয়ার জন্য নয়, বরঞ্চ আমাদের ফেভারে আমরা ওটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা মনে রাখতে হবে। সেকেন্ড বিষয় যেটা আমি বলতে চাইছিলাম কি, যে ট্রু সাবজেক্ট মানে অ্যাবসলিউট নলেজ তার কাছে থাকে না, যে সঠিক সিদ্ধান্ত নেয়, যে সবকিছুকে ব্যাখ্যা করতে পারে, যার কাছে সমস্ত ছোটখাটো ঘটনা নলেজ আছে, সে অ্যাকচুয়াল ট্রু নলেজেবল পার্সন না। বরঞ্চ ট্রু নলেজেবল পার্সন সে, যার নিজের ল্যাক বা নিজের ক্রাইসিসটাকে একসেপ্ট করতে পারে, সেটাকে অ্যাকনলেজ করতে পারে,
যে এটাকে দেখতে পায় যে আমার মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে এবং সে সেটাকে গ্রহণ করে নেয়, ওই ক্রাইসিসটাকে সে ফিল আপ করার চেষ্টা করে না, বরং ওটাকে একসেপ্ট করে, ওটাকে অ্যাকনলেজ করে, সে হচ্ছে অ্যাবসলিউট সাবজেক্ট ইন দ্য হেগেলিয়ান সেন্স। ওকে, থার্ড পয়েন্ট কি, যেটা আমি আরেকটা যেন পয়েন্ট বলতে চাইছিলাম, আহ নাইন একটু আগে বলছিলাম, আমি ভুলে গেলাম ওই পয়েন্টটা মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। যে অর্থহীন অর্থ যদি সবকিছু পেয়ে যাই আমরা, মানে সবকিছু হ্যাঁ যদি আসলে অর্থ হ্যাঁ, ওই যে ড্রাইভ, সবকিছু যদি হয়। অর্থ, হুম। অর্থের অনুসন্ধান করছি আমরা, সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ in itself became more and more meaningful rather than the meaning itself. The object of search, that is the meaning, যেটা আমরা খুঁজে পেতে চাইছি সেটা মিনিংটা, সেই অবজেক্ট অফ সার্চের থেকেও সার্চিং ইন ইটসেলফ became more meaningful. The obstacle became the real object of our achievement. ওকে, এটাকে হচ্ছে আমি আমার একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে নারীদের পা কেন দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে আমাদের, কারণ পা তো কোনো যৌন অঙ্গ নয়, তাহলে কেন বেশি অ্যাট্রাকটিভ মনে হয় সাইকোলজিক্যালি ছেলেদের? বিকজ ইট ইজ দ্য অবস্টেকেল দ্যাট হাইডস দ্য অবজেক্ট অফ, মানে যে অর্গ্যান সেটাকে লুকিয়ে রাখে, সেটাকে কভার আপ করে রাখে, যে জিনিসটা, যে অবজেক্টটা, সেই জিনিসটার প্রতি আমাদের বেশি অ্যাট্রাকশন তৈরি হয় নাকি অ্যাকচুয়াল অবজেক্ট যেটাকে আমরা অ্যাকচুয়ালি পেতে চাই। মানে এটা হচ্ছে এরকম ভাবে আমরা ভাবতে পারি, ধর আমাদের উদ্দেশ্য যে আমরা 3-4 জন বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাব, তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য কি, আমরা সিনেমা দেখতে যাব, সিনেমা দেখবো, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এবার সেই উদ্দেশ্যের আগে অনেকগুলো ফ্রিকশন আছে, অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, যে টিকিট কাটতে হবে সিনেমা হলে, তারপর গাড়ি ঘোড়ার মধ্যে জ্যাম থাকবে, ট্রাফিক জ্যাম থাকবে, তারপর একে ফোন করতে হবে, ওকে ফোন করতে হবে, এগুলো হচ্ছে কি অবস্টেকেল বা প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে আমি ওই সিনেমা দেখাটাকে অ্যাচিভ করতে পারি। যদি এই প্রতিবন্ধকতাগুলোকে আমি সরিয়ে দিই এবং ইনস্ট্যান্টলি ওটাকে অ্যাচিভ করে নিই, তাহলে এই জিনিসটার আর কোনো মানে থাকবে না। ওই প্রতিবন্ধকতাগুলোর সাপেক্ষে হচ্ছে এই জিনিসটার মানে আছে। ওকে, তাহলে অবস্টেকেলস আর দ্য রিয়েল এসেন্স ফর দ্য মিনিং ইটসেলফ, মানে কোন জিনিসটা ভ্যালুয়েবল, কোনটা আমরা খুঁজছি, সেটা হচ্ছে ওই তার এগেনস্টে যে অবস্টেকেল আছে তার সাপেক্ষে সেটা বিচার হচ্ছে। বুঝে গেল? এটা আরেকটা খুব ভালো এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝতে পারি। স্ল্যাপ অফ যেটা উদাহরণটা ইউজ করে, ধর আমার ধর হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে, আমি ম্যারিড, ওকে, আমার ওয়াইফ আছে, এবার আমার একটা গার্লফ্রেন্ড আছে। ওকে, এবার আমি যে গার্লফ্রেন্ড আছে তার সাথে আমি থাকতে চাইছি, মানে তাকে আমার বেশি ভালো লাগে, আমি তাকে ভালোবাসি অ্যান্ড সো অন ইত্যাদি। তাহলে আমার ওয়াইফ এখানে কি একটা অবস্টেকেল, একটা প্রতিবন্ধকতা, সে আছে, সেই জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে সবসময় থাকতে পারছি না, কারণ আমি ম্যারিড। তাহলে ওয়াইফ হচ্ছে অবস্টেকেল আর আমার গার্লফ্রেন্ড হচ্ছে কি অবজেক্ট অফ ডিজায়ার, আমার যে ইচ্ছা বা চাহিদার যে বস্তু, যেটা আর কি মিনিং, যেখানে আমি ফুলফিলড হব সেটা। আর আমার ওয়াইফ হচ্ছে কি অবস্টেকেল। এবার আমি ভাবছি কি, যদি আমি ডিভোর্স করে নিই, যদি আমি অবস্টেকেলটাকে সরিয়ে দিই, তাহলে আমি আমার সম্পত্তি চলে যাবে। যেটা আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাই দিলাম। সম্পত্তি চলে সরাই যাবে। দিলাম, তাহলে আমি ওর সাথে ইউনাইটেড হয়ে যেতে পারবো, আমি একসাথে তার সাথে সবসময় থাকতে পারবো, বেশি হ্যাপি থাকবো। কিন্তু এটা বিরাট বড় ভুল ধারণা। আমার ওই জিনিসটা ততক্ষণই ভালো লাগছে যেহেতু ওই অবস্টেকেলটা এক্সিস্ট করে, ওই অবস্টেকেলের রিলেশনে ওই জিনিসটা আমার কাছে ভ্যালুয়েবল মনে হচ্ছে। তাহলে মিনিং কেন, কেন মিনিং জিনিসটা মিনিংফুল? বিকজ দেয়ার ইজ নো মিনিং, ওই যে অবস্টেকেলের রিলেশনে ওই জিনিসটা ভ্যালুয়েবল হচ্ছে, ওই জার্নিটাই হচ্ছে ওই জন্য বেশি মিনিংফুল। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ফিলোসফি। না এই এতক্ষণে ভালো কটা দামি কথা বলেছে রুদ্রদা। এর আগে মানে বেশি মানে অ্যাবস্ট্রাক্টে চলে যাচ্ছিল, দর্শক এবং আমার অপ্রিয় পাত্র না হয়েছিল। এখানে না এখানে এখানে আমি একটা মানে শুনতে শুনতে আমার একটা ইনসাইট আসলো, সেটা হলো যে যখন আমরা অ্যাকচুয়ালি এই যে এত কিছু যে আয়োজন না এই ইউনিভার্সে, এই যে সবকিছু তো অন্ধকার শূন্য, মানে এই মাঝখানে হঠাৎ করে একটা ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীর ভিতরে যে এত আয়োজন, তা এই এত আয়োজন আসলে কিসের জন্য? হ্যাঁ, এটা হলো ওইটার জন্যই। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি কিছুই নাই তো। হ্যাঁ, তো এখন যদি এই পৃথিবী নিজের মাঝে যদি একটা অবস্টেকেল ক্রিয়েট করা যায়, নিজেকে যদি ঢেকে ফেলা যায় এইসব আয়োজন দিয়ে, তাইলে এই যে মেইন জিনিসটা এটা আর কি একটা মিনিংফুল হয়ে উঠবে। হ্যাঁ, মানে এটা মিনিংফুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি তো নাই, অ্যাকচুয়ালি তো মানে ওই যে শূন্যতা, ওটার তো কোনো মিনিং নাই না, ওটা একটা ইউজলেস জিনিস। তো এখন এটাকে ইউজফুল কেমনে বানায়? এই আয়োজন দিয়ে। অবস্টেকেল দিয়ে। হ্যাঁ, তো এটা একটা ব্যাখ্যা হ্যাঁ, এই অবস্টেকেল দিয়ে। তো এই পৃথিবীর যে এত সব আয়োজন, হ্যাঁ, সেটা হোক একটু বিশৃঙ্খল বা হোক একটু যেরকমই হোক, তো এই আয়োজনটা দরকার আসলে এই তার জন্যই। ঠিক আছে,
এই যে ল্যাগ বলে না সবসময় যে ল্যাগ হইতেছে, এই ল্যাগটা ভরানোর জন্য এই অবস্টাকেলটা দরকার। হ্যাঁ, এই এবার উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য এই অবস্টাকেল গুলো দরকার। যদি আরেকটু ডিপে যেতে চাই আমরা সবাই, তাহলে এটা খেয়াল করতে পারবো শর্টে 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 প্রায় শেষের দিকে শর্টে একদম। হ্যাঁ ঠিক আছে। তো আমি যদি আমার অবস্টেকলটাকে সরিয়ে দিই, জিনিসটাকে যদি আমি অ্যাচিভ করে নিই, তাহলে যেটাকে আমি অ্যাচিভ করলাম দ্যাট ইটসেলফ বিকেম অ্যানাদার অবস্টেকল। ওকে, তাহলে সেই জিনিসটা আরেকটা অবস্টেকল হয়ে হ্যাঁ গেল। ওকে, আচ্ছা হ্যাঁ, তো এই জন্য এটা ইনফিনিট। হ্যাঁ, ইনফিনিট। এবার যার ফলে কি আমরা ভাবছি দেয়ার ইজ সামথিং, মানে কোন একটা সুনির্দিষ্ট জিনিস আছে যেটাকে আমরা পেতে পারি বা অ্যাচিভ করতে পারি, কিন্তু আদতে অ্যাকচুয়ালি দেয়ার আর অনলি অবস্টেকলস, দেয়ার আর অনলি ফ্রিকশন টু অন্যথিং। অ্যানালিসিস। ওকে, অর্থাৎ পুরো হ্যাঁ এক্সিস্টেন্স একটা ফ্রিকশন, এটা একটা মানে মজা। একটা রেজিস্ট্যান্স, একটা ঘর্ষণ, একটা প্রতিবন্ধকতা, হ্যাঁ পুরো অস্তিত্বটাই, হ্যাঁ কোনো কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট পুরো করে না, সবকিছু একটা অবস্টেকেল। ওকে, এই সেন্সে আমি বলেছিলাম অল আর এফেক্টস, দেয়ার ইজ নো কজ, এক্সিস্টেন্স ইন ইটসেলফ ইন টার্মস অফ এফেক্টস, ইন টার্মস অফ আবার ওই এফেক্ট অবস্টেকেল, ইন শব্দটা টার্মস ভালো অফ লাগছে না, অবস্টাকেলই ঠিক আছে। অবস্টেকেলই ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে এখানে এসে যদি একটু অ্যাড করি, সেটা হলো যে এই যে অনন্ত, মানে এই যে আমরা বলি যে অনন্ত অসীম, হ্যাঁ, হুম, এই যে শূন্য আর অসীম, এই দুইটা নিয়ে আমার একটা মানে সবসময় একটা গোলযোগ লাগে এবং ফাইট লাগে, আমি মাথার ভিতরে করি যে শূন্য আর অসীম এই দুইটা জিনিস, এই একটা একটা শূন্যের সাথে যদি আমার পাশে আর একটা শূন্য বসায় দিই, তাহলে কিন্তু ওটা আবার ইনফিনিটের মতো কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এ তো তো তুমি চিহ্নর এই কথা দুইটা বলছো, এটা তুমি চিহ্নর কথা বলছো। চিহ্নর কথা। হ্যাঁ, না ওই চিহ্নটাই এটা ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ ম্যাথামেটিক্যালি অ্যালেন বার্ডোর ফিলোসফির দ্বারা এটা প্রমাণ করা সম্ভব যে জিরো থেকে, মানে শূন্য থেকে ইনফিনিটি কিভাবে পৌঁছানো যায়। মানে ধর আমার কাছে শূন্য দেওয়া আছে, আমি তাহলে ইনফিনিট ক্রিয়েট করবো, কি করে করবো, সেটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি পসিবল। সেটা পরে একটা ভিডিওতে পরে দেখাবো। ভিডিওতে দর্শকের সামনেটা গাজর তো ঝোলাতে হ্যাঁ, হবে না। কি- কিন্তু কিন্তু তারপরেও এই যে রুদ্র যেটা বললো যে আচ্ছা, মানে মানে একদম চেইন অফ অবস্টাকল, মানে এটার কোনো অন্ত নাই। হ্যাঁ, তা আমার কাছে এখানেই তখন আবার ইনফিনিটি চলে আসে, যে ইনফিনিটি আসলে কেন এক্সিস্ট করে এটার কারণে। কারণ কোনো কিছু, মানে আমরা আসলে কোনো কিছু, আমি যদি নিজের ভিতরেও যদি একটু তাকাই, তখন দেখা যায় যে আমিও চাই না যে আসলে কোনো কিছু শেষ হয়ে যায়। শেষ হইলে না, মানে একটা ভিতরে একটা খচমচ একটা বিষয় থাকে, যেটা আমি ফিল করি। এবং এটা আমি বিগত যখন থেকে আর কি একটু বোধ বুদ্ধি হইছে, সেই সেই 14-15 বছর ধরে ফিল করেই যাচ্ছে, এটা আর থামে না। যখনই মনে হয় যে না কোনো কিছু একটু থম মেরে গেছে, হ্যাঁ ভালো লাগতেছে কিছু সময়ের জন্য, আচ্ছা ঠিক আছে, এটাও ভালো লাগতেছে কিসের সাপেক্ষে, যে আমার বাইরের দুনিয়াটা অনেক অস্থির ছিল, অনেক অনেক দৌড়াইছি, অনেক কিছু দেখতেছি, ভাবতেছি, তো হঠাৎ করে একটু বসলাম, একটু স্থির হয়ে গেল, ভালো লাগতেছে। কিন্তু কতক্ষণ? সবসময় তো ভালো লাগে না, যে কতক্ষণ স্থির হয়ে বসে থাকবো। তখন আবার খচমচ করে, আবার তখন রেলগাড়িটা চলতে আরম্ভ করে। তো এই যে বিষয়টা, তখন আমার কাছে মনে হয় যে এই জার্নি আসলে কখনো শেষ হবে না, এটা চলতেই থাকবে, আর এই বাধা আসতেই থাকবে। এই বাংলা সাহিত্য মানে বাংলা ব্যাকরণে আমি একটা নিজের অবদান রেখে যাই, তাহলে এটার নাম দিদি বাধাবাদ, ঠিক আছে? এই বাধাবাদে আমি একটা জিনিস বাধাবাদ, তো বাধাবাদে কি হয়েছে, প্রতিবন্ধকতার বাধাবাদে দর্শন, বাধাবাদ না বলে তুই এটাকে বল প্রতিবন্ধকতার দর্শন। অবস্টেকেল মানে ধুর, বাধাবাদ প্রতিবন্ধকতা। বাধাবাদ আমি ঠিক আছে। বাঙালির বন্ধু, আমি সংস্কৃতর বন্ধু না। হ্যাঁ, এবার এটা দিয়ে ইনফিনিটিকে বেশ ভালোভাবেই টানা যায় আসলে। এইটাই হ্যাঁ, তো, এই যে একটা বাধাবাদ, লাস্ট একটা জিনিস আমি এইটাই তো বলতে চাইবো সুন্দর যেন, করে, তারাও আমি তো পয়েন্ট রাখবো না, আমিও তো মানুষ। হ্যাঁ না না আমি হচ্ছে কি, সরি যেটা ঠিক আছে। বাদাবাদ, সেইটাই তো মানে ঘুরে ফিরে সাহিত্যে আসলে যে হিরোজ জার্নিটা বলে, যে ওটা মজা আসে কেন, যে প্রত্যেকবার সেই হিরো সেই বাধা পেরিয়ে আবার একটা এক ধাপ উপরে আসে, তারপরে সে আবার বাধায় গিয়ে আবার এক ধাপ উপরে আসে, সে বাধাবাদই তো সেই হিরোজ জার্নি এবং সে সাহিত্যের রস। এবং আশা করি সাহিত্য নিয়ে একটা ভালো এপিসোড হবে এরপরে। হ্যাঁ অবশ্যই, হুম হুম হুম। অবশ্যই হবে। হ্যাঁ, সাহিত্য লাস্ট তো এই পুরোটাই। হ্যাঁ, লাস্ট বলো। না, আর আমার আমি ইনফিনিটির লাস্ট নাকি সত্যিকারের লাস্ট? শেষ আমি নাই তো। লাস্ট একটা আচ্ছা জিনিস আমি সত্যিকার শেষ। দর্শককে বলতে চাইবো, মানে সবাই যেন এই লাইনটা যেন সবাই মনে রাখে, তাহলে সবার জন্য এটা অনেক হেল্পফুল হবে, যে মিনিং, দ্য সার্চ ফর দ্য মিনিং ইন ইটসেলফ ইজ মোর মিনিংফুল দ্যান দ্য মিনিং ইটসেলফ। হুম। দ্য সার্চ ফর দ্য মিনিং ইন ইটসেলফ ইজ মোর মিনিংফুল দ্যান দ্য মিনিং ইটসেলফ। ওকে, এটা হচ্ছে ওরহান পামুকের নেইভ অ্যান্ড সেন্টিমেন্টাল নভেলিস্ট বইয়ের একটা লাইন। তো এটা এটা মনে রাখে যেন সবাই দর্শকরা, তাহলে তাদের হেল্প হবে লাইফে বিভিন্ন জিনিসের সাথে কোপ আপ করতে। ওকে,
এই যে ক্রাইসিস, এই যে একটা সবকিছু হতাশা, বিরাট ডিপ্রেশনে পড়ে গেলাম, আমার এই সব শেষ হয়ে গেল, এসব এসব জিনিস আর থাকবে না। সার্চ ফর দ্য মিনিং ইটসেলফ মোর মিনিংফুল দ্যান দ্য মিনিং ইটসেলফ। ওকে, এটা যেন সবাই মনে রাখে, এইটুকু জাস্ট আমার একটা রিকোয়েস্ট। ওকে, নাইমদা যাই হোক, কোনো একটা শেষ বার্তা দিতে চাও? না, এটাই আসলে আমার কথা ওই শুরুর দিকের মতোই থাকবে যে নিহিলিজমকে আসলে ওইরকম ধর্ম বানানোর কিছু না। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত সার্চ আছে, সার্চের ভিতরে আছে ওইটাই। যেমন অনেকে বলে আমি নিহিলিস্ট, আমার আমার হচ্ছে তাহলে তো ওই যে যারা মানে আর কি একটু রিলিজিয়াস, হ্যাঁ, ধর্মপ্রাণ মানুষ, তো তাদেরকে আর ওটা বললে সমস্যা কি? তারা যদি বলে যে হ্যাঁ আমি এটা, তো ওইটা মানে মানে একটা ছাতার তলে কেন আমার থাকতে হবে? এই যে সার্চ ফর যে মিনিং এর কথাটা বলা হলো, যে আমরা কেন সার্চে থাকতে চাই না, মানে কোনো কিছুকে আমরা কেন ধরে নেই, মানে যতক্ষণ না পর্যন্ত এই দেহটা না চলে যাচ্ছে, মাটির সাথে মিশে না যাচ্ছে বা কোনো কিছুর সাথে মিশে না যাচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত কেন আমাকে আসলে থামতে হবে? না, দৌড়াই না, দৌড়ালেই তো অ্যালাইভ থাকতে পারবো। তো আমার আমার কাছে মনে হয় যে ওইটার দিকে আর কি ধাবমান হতে থাকাটাই আমার কাছে মনে হয় এটা বেটার, ভালো। কারণ মাঝে মাঝে এটাও হয় যে কোনো না কোনো একটা অর্থ বা কোনো না কোনো কিছু আমরা খুঁজে পেয়ে ওটাতে আমরা আসলে থিতু হয়ে যেতে চাই। হ্যাঁ, আমরা আসলে মানে ফার্দার আর এক্সপ্লোর করতে চাই না। তো এই কারণে হয় কি, জীবন তখন ওই থেমে যাওয়া পানির মতো গন্ধ ছড়াতে থাকে, যে একটা বা পাথরের ওখানে পানিগুলো জমে থাকলে যেরকম একটা দুর্গন্ধ ছড়াতে থাকে, ওরকম ছড়াতে থাকে। তো আমার কোনো একটা নিহিলিজমে আটকে থাকতে হবে কেন? আমার কোনো আর কি মতাদর্শ বা কোনো কিছুতে ওটাতেই কেন আটকে থাকতে হবে না? কোন একটা পজিশনে বা আলটিমেট একটা অ্যান্সার খুঁজে বের করতে হবে, যে না আমি এখন টোটাল একটা আলটিমেট অ্যান্সার খুঁজে পাবো, অ্যান্সার খুঁজে পেয়ে ওটাতেই আমি আমার ওইটার উপর ওটাকে কেন্দ্র করে আমি আমার সবকিছু করে ফেলবো। আলটিমেট কোনো অ্যান্সার নাই তো। হ্যাঁ, আলটিমেট কারটা রাইট, কারোরটাই তো অ্যাকচুয়ালি তখন করা যাবে না। সো এই খোঁজে থাকলেই তখন আমার মনে হয় যে এই নিহিলিজমের এই ভূতটা থেকে বের হয়ে আসা যাবে আর কি। আর পারপাস এটা নিজের পারপাস নিজে খোঁজাও তো একটা ইন্টারেস্টিং একটা প্রসেস। হ্যাঁ, আর নিজের পারপাস যদি আমি খুঁজে পেয়ে যাই, তো ওটাও তো ওই জার্নিটা তো তখনও শেষ হচ্ছে না। যেমন আইনস্টাইন তো তার মৃত্যুর আগ পর্যন্ত তো সে অ্যাক্টিভ থেকেই গেছে, তখনও থামে নাই। তো আমার মনে হয় যে সবসময় এরকম ভাবে এগিয়ে যাওয়াটা, আর মিস্ট্রি যে বিষয়টা, এই যে চারপাশের যে জগৎ বা চারপাশে যে যত সব বিষয় আছে, এই ব্যাপারে মিস্ট্রিয়াস থাকা অলওয়েজ, মানে মিস্ট্রিটাকে একটা অনেস নিয়ে দেখা। তো ফিলোসফিতে পড়ার সময় আমি তখন এটাই সবসময় মানে আমি পড়ছি এবং লালন করি, যে একটা ওয়ান্ডারনেস থাকা নিজের ভিতরে। কারণ ওয়ান্ডারনেস না থাকলে তাহলে এই যে জ্ঞান, এই যে এত বিজ্ঞানীরা যে এত কিছু তৈরি করছে, ওয়ান্ডারনেস না থাকলে এটা সম্ভবই হইতো না আসলে। যদি অপলক দৃষ্টিতে যখন মানুষ যখন এবং আমি যদি এই হাতের দিকে যদি তাকাই, নিজের হাতের দিকে, তো এটাতে অনেক মিস্ট্রিয়াস ভাবে তাকিয়ে থাকা যায়, কিন্তু আমরা এটাকে টেক ফর গ্রান্টেড ধরে ফেলি যে হ্যাঁ এটা তো হাত, এর মধ্যে কি আছে, হাতেই গেছে। অনেকে আসলে জানে না হাতের ভিতর কি কি আছে। এটা একজন ডাক্তার ভালো মতো জানতে পারবে, একজন আর্টিস্ট ভালো মতো জানতে পারবে। আর আর্টিস্টের চোখ, একজন ডক্টরের চোখ, তারপরে আরো মানে, তো এক একজন এক এক ভাবে দেখে হাতটা, তাহলে কার দেখাটা রাইট? তো এখানে তো আবার তো এখন মিস্ট্রি চলে আসে না। তা আমি চাই না যে এটা বন্ধ হোক, কারণ এটা বন্ধ হলে বোর্ডমে পড়ে যেতে হবে, এবং বোর্ডম মনে হয় না এই বিশ্ব জগতে মনে হয় পছন্দ করে বোর্ডম। না হলে আসলে এত কিছুর কোনো মানে থাকতো না আসলে। না ঠিক, অবশ্যই চলমানই জীবন, এবং থেমে গেলে তো সে তো মরে যাওয়াই ভালো ভাই। ওই থেমে ও, আর গেলে আরেকটা জিনিস একটু মেনশন করে দেই একটু, ওই নিহিলিজম একটা লাইফ স্টাইল। হ্যাঁ, তো এটাকে কেন্দ্র করে আমি একটা জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেটা হবে আমার নিহিলিস্টিক লাইফ। হুম, এটাকে কেন্দ্র করে একটা, ওই যে বললাম না অ্যানার্কিস্ট ফিলোসফি, মানে অ্যানার্কিস্ট যে একটা ইনসিডেন্ট ঘটছিল ওই রাশিয়ার ওই মনে হয় বলশেভিক বিপ্লবের আগে। তো ওই ব্যাপারগুলাই, যে এইটা একটা দর্শন, এই দর্শনকে কেন্দ্র করে আমি আমার যে সম্পর্ক কিভাবে আমি আগাবো, আমার ক্যারিয়ার কিভাবে আগাবো, আমি আমার সাথে আমার রাষ্ট্রের কি সম্পর্ক হবে, আমার সাথে আমার সমাজের কি সম্পর্ক হবে, বা আমি আমার বন্ধু বান্ধব কেমন বানাবো, এটা একটা জীবন ব্যবস্থা। তো এখন কেউ যদি মনে করে যে আমি নিহিলিস্টিক একটা আইডিওলজির উপর বেস করে আমি আমার জীবন সাজাবো, তো সাজালে সে যেন কনসিডার করে নেয় যে এটার কনসিকুয়েন্স গুলা কি কি হয়। তারপরে যদি মনে হয় যে না আচ্ছা আমি এভাবেই আমি আমার জীবন কুরবান করে দিতে চাই,
এটা তার চয়েস, সমস্যা নেই, সে করতেই পারে, কিন্তু কনসিকুয়েন্সটা যেন বিবেচনা করে নেয়। তো এটাই হলো ফিলোসফির মজা, যে আমি যেই ব্যবস্থাতে আমি আমার জীবনটা সাজাতে চাচ্ছি ওই ব্যাপারে যেন আমি আগে ক্রিটিক্যালি থিঙ্কিং করে নিই, চিন্তা করে নিই, পুরো জীবন ব্যবস্থাটার প্লাস মাইনাস সবকিছু যেন দেখে নিই, তারপরে কোনো একটা লাইফে আমি যাতে আগাই। আর এছাড়া এর আগ পর্যন্ত আমি যেন জীবনকে একটু সার্চ করি, অনুসন্ধান করি, বিভিন্ন ধরনের আইডিওলজি, ফিলোসফি এগুলো নিয়ে যেন একটু ঘাটাঘাটি করি, তারপরে নিজের একটা সুসংহত ফিলোসফিক্যাল যে মোড বা জীবন ব্যবস্থা আছে ওইটাতে যেন আমি আহ মানে চলি, এবং ওইটাতে যেন আমি আমার জীবন যাপন করি। কারণ তখন তো আর আমি আমার ওন কজে আমি চলবো, তখন তো আমি ওই যে কোনো বাবাদের কাছে যাব না, যে বাবা আমাকে একটা তাবিজ ধরায় দেন, আমি তো বুঝতেছি না, আমাকে একটা দিশা দেখা দেন না। তখন আমার যথেষ্ট ম্যাচুরিটি হয়ে যাবে এবং আমি আমার লাইফের ডিসিশন আমি আমার মতো করে নিতে পারবো, এবং এটার জন্য আমি রেসপন্সিবল থাকতে পারবো আমার মতো করে, এবং তখন কোনো মায়া কান্না কাটতে হবে না। তো ওই ট্রেন্ডের বসে যেন কেউ নিহিলিজমে গা গা ভাসায় না দেয়, এতটুকু জিনিস আমি মানে বলতে চাই, যে মানে ট্রেন্ড 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 ধরে কিছু যাতে না করে, এটা ডিজাস্টার হবে আসলে। নিহিলিস্ট হোক, নিজে বুঝে নিজে করুক, প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব হ্যাঁ নিজে বুঝে করো, নিজের দায়ে মরো বাঁচো, তাই তো? হ্যাঁ, এসে সে সায়েন্স চর্চা করুক, ফিলোসফি চর্চা করুক, যেটাই করুক, কিন্তু কোনো ট্রেন্ডে গা ভাসায় দিয়ে না করুক, এটা আমি আর কি বলতে চাই। ট্রেন্ড আসলে সবকিছু শ্যালো করে ফেলে। এই যে নিহিলিজমের মতো গভীর ফিলোসফিক্যাল ধারা, এটার ইতিহাস আছে, এটার একটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে, এগুলোর ভিতরে তো যাবেই না। ট্রেন্ড, আমি নিহিলিস্ট, ও আচ্ছা সবারই নিহিলিস্ট হইতে হবে। তারপরে কিছু কিছু গদবাঁধা কিছু কোটস আসবে, মিমস আসবে, ওইগুলো দেখে তারপরে কি বলবে যে হ্যাঁ ওই কয়েকটা ফ্রেডরিক নিশের কয়েকটা কোট আউড়াবে, কামোতে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ফ্রেডরিক নিচ্ছে এক জিনিস, কামো আর এক জিনিস, হ্যাঁ ছাত্রে আর এক জিনিস। ঠিক আছে, তো এদের কিছু ডিপ জায়গায় ঢুকবে না, কমপ্লেক্সিটিতে ঢুকবে না, শ্যালোনেস নিয়ে পড়ে থাকবে, পরে সায়েন্সেরও মানিজ্য ডুবাবে, এই আর ফিলোসফিরও কথা মানিজ্য বাড়িও না, ডুবাই দেবে। কথা বাড়িও না বাবা। যাই হোক না, অনেকটা মানে বেশ কয়েকটা উত্তর পাওয়া গেল। আর আশা করি দেখি আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং তোমাদের নিয়ে আবার এরপরে লিটারেচার নিয়ে করো, হ্যাঁ অবশ্যই, রুদ্রের সাথে লিটারেচার নিয়ে আলাপ করা যাবে ভালো। হ্যাঁ 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 একদম, একেবারে ছিঁড়ে ভুড়ে খাওয়া একে অপরকে, এবং ভিউজের বন্যা বইয়ে দিবা। সমস্যা নেই, ভিউ নিয়ে চিন্তা ভাবনা নেই, ভিউ দিয়ে কি হবে আর, মানুষ ম্যাচিওর হইলে এমনি ভিউ হবে। হ্যাঁ, উল্টা পাল্টা ভিউ দিয়ে কি হবে। চলো তাহলে আবার এক সময় দেখা হচ্ছে, এবং আজকের জন্য এইটুকুই।